আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। গতকাল হচ্ছে আমরা লেকচার নাম্বার 3-তে নামকরণ স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে অ্যালকেনের। সো আজকে আমরা আলোচনা করবো অ্যালকিন এবং অ্যালকাইন। প্রথমে একটু ওয়েট করো, সবাই একটু জয়েন হও। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। অনেক কেউ হয়তো আজকে একটা অফ ডে, মানে এটা তো আসলে আজকে শিডিউল ছিল না, তবু আজকের ক্লাসটা আসলে করা ইম্পর্টেন্ট ছিল, না হলে কিন্তু নামকরণটা আগানো যেত না। সো একটু সবাইকে একটু মেনশন দিয়ে দাও যারা যারা তোমাদের সাথে ক্লাস করতো, এবং হচ্ছে আমরা শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি যে অনেকের হচ্ছে শিডিউল মিলতেছে না, কিছু করার নাই, তোমরা রেকর্ডেড ভার্সনটা দেখে নিবে, যার কারণে আজকে হয়তো অনেক কেউ আমাদের সাথে জয়েন করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। 30টা সেকেন্ড সময় নিচ্ছি, সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের নামকরণে আমরা টোটাল হচ্ছে 8টা রুলস আমাদের পড়ানো হয়েছিল। কয়টা? 8টা। এবং প্রত্যেকটা রুলসের মধ্যে কারো না কারো কিছু কনফিউশন ছিল, স্বাভাবিক, কারণ রুলসগুলো আসলে সবকিছু রুলস আমি তোমাদেরকে একটা মানে অ্যালকেনের একটা সিরিজের মধ্যে তোমাদেরকে আমি সামারাইজ করে দিয়েছিলাম। তো জিনিসটা স্বাভাবিক, মানে কনফিউশন থাকাটা খুবই এটা স্বাভাবিক, এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। তো আজকে কি করব, প্রত্যেকটা রুলসের আমি একটু আরেকবার তোমাকে রিমাইন্ড দিব। যেমন অ্যালকেনের প্রথম রুলসটা কি ছিল? অ্যালকেনের প্রথম রুলসটা কি ছিল? যে আমরা যখন প্রধান শিকল নির্বাচন করি তখন আমরা সর্বোচ্চ কার্বনটাকে প্রায়োরিটি দিই। এবার সেকেন্ড রুলসটা আমি কি বলেছিলাম মনে আছে? #2, যে কি প্রধান শিকল ওইটাকে ধরো যে শিকলে কি কার্যকরীমূলক উপস্থিত। এখন তোমাদের মধ্যে কনফিউশন পড়ে গেছে যে ভাইয়া কিভাবে আমরা প্রধান শিকল নির্বাচন করব। সেটার জন্য আমি তোমাদেরকে #rule3-তে লিখে দিয়েছিলাম। সেটা কি? #rule3-তে কি ছিল? প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসকে প্রায়োরিটি দিতাম, একটা হচ্ছে কার্যকরীমূলক এবং আরেকটা হচ্ছে কি সর্বোচ্চ কার্বন। ফার্স্ট প্রায়োরিটি কে পাবে? কার্যকরীমূলক। এরপরে সেকেন্ড প্রায়োরিটি কে পাবে? সর্বোচ্চ কার্বন। এটা নিয়ে কারো একটা কি সমস্যা ছিল না। কিন্তু এরপরে 4 নাম্বার রুলস যেটা ছিল, 3 নাম্বার রুলস ছিল হচ্ছে তোমার প্রায়োরিটিটা, 4 নাম্বার রুলসে সবার একটা কনফিউশন ছিল। 4 নাম্বার রুলসটা কি ছিল? যে যখন আমরা দেখা যাচ্ছে যে একটা শিকলে একাধিক সর্বোচ্চ কার্বন উপস্থিত, একটা শিকলে একাধিক সর্বোচ্চ কার্বন উপস্থিত, তখন আমরা প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে তখন আমরা সর্বাধিক শাখাকে প্রায়োরিটি দিই। সর্বাধিক শাখাকে কি প্রায়োরিটি দিতে হতো। তাহলে এই জিনিসটা আবার এক্সপ্লেন করব। ক্লাসটা কিন্তু এখনো স্টার্ট হয় নাই, আমি ফার্স্টে একটু বক বক করি, টাইম পাস করার চেষ্টা করি যাতে সবাই একটু ক্লাসে জয়েন হোক আস্তে আস্তে। শুরুতে পড়াতে চলে যায় না, পড়াতে চলে গেলে হয়তো অনেক কেউ যদি পরে আসে সে ডিমোটিভেট হয়ে যাবে, সে বলবো যে আসলে তো অনেক কিছু পড়াই হচ্ছে। আসলে কিছুই পড়া নেই, এখনই শুরু করব। সো আজকের পড়াটা শুরু হবে #4 থেকে। একটু ভালোভাবে দেখো, রুল 1, 2, 3 এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, ঠিক আছে? 1, 2 কি ছিল? যে প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ কার্বন। 2 নাম্বার ছিল আমরা কার্যকরীমূলক। 3 নাম্বার রুলসে কি ছিল? যে প্রায়োরিটি কাকে দিব। দুইটার মধ্যে রুলসের মধ্যে যখন কনফিউশনে পড়ে গেছিলাম, প্রায়োরিটি কাকে দিব? প্রথম প্রায়োরিটি কার্যকরীমূলক, এরপরে হচ্ছে সর্বোচ্চ কার্বন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। কনফিউশন আছে হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারে কনফিউশনটা কি আমি সেটা আবার একটু রিপিট করতেছি, জিনিসটা একটু ভালোভাবে দেখো। তোমাদেরকে বলছিলাম যখন হচ্ছে সর্বোচ্চ কার্বন পাওয়া যায়, যখন হচ্ছে একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, তখন প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলে ম্যাক্সিমাম ব্রাঞ্চ উপস্থিত, যে শিকলে ম্যাক্সিমাম ব্রাঞ্চ উপস্থিত। যেমন ধরো 1, 2, 3, 4, 5 এই জায়গায় এসে আমি বললাম তোমাদেরকে এটা করে দিছিলাম মনে আছে? এই জায়গায় এসে আমরা দেখা যাচ্ছে এখানে কোনোভাবে তুমি যেভাবে শিকল করো না কেন তুমি 2-এর অধিক কিন্তু কি ব্রাঞ্চ পাবা না, 2-এর অধিক ব্রাঞ্চ পাবে না, যার কারণে আমরা এটাকে প্রধান শিকল ধরেছিলাম, মনে আছে? এটাকে প্রধান শিকল ধরেছিলাম। সো একটা মাত্র আমি তোমাদেরকে এক্সাম্পল করিয়ে দিয়েছিলাম। এই জিনিসটা যেহেতু ক্লিয়ার অনেকেরই হয় নাই, আমি আরেকটা এক্সাম্পল করে দিই, কিন্তু মোটেও ভয় পাবা না। এখন যে এক্সাম্পলটা করাবো সেটা একদমই ভয় পাবা না, একটু ভালোভাবে দেখো কি পড়াচ্ছি। এটা তো নামকরণ আমি করে দিছিলাম গত ক্লাসে, এখন একটু এই নামকরণটা একটু দেখো সবাই।
সবাই একটু লিখো, এটা হচ্ছে #4 এর রুলসটা, যে যখন হচ্ছে একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায় তখন আমরা প্রধান শিকল কাকে নির্বাচন করব। তখন প্রধান শিকল কাকে নির্বাচন করব, এই রুলসটা একটু দেখো সবাই। সবাই একটু লিখে ফেলো এটা। এটা কত ছিল, #4 অ্যালকেনের #4টা আমি একটু তোমাদেরকে আরেকটা एग्जांपल দিয়ে ক্লিয়ার করাচ্ছি। জিনিসটা একটু জটিল লাগতেছে বাট খুবই ইজি হয়ে যাবে। ফার্স্ট আমি কি বলছিলাম, যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, একাধিক সর্বোচ্চ কার্বন মানে কি, যে তুমি অনেকগুলো চেইন পাইছো, অনেকগুলো মেইন চেইন পাইছো যেখানে হচ্ছে সেম টাইপের কার্বন উপস্থিত, তো তুমি তখন কনফিউশনে পড়ে গেছো যে ভাইয়া কোনটাকে আমি মেইন চেইন ধরবো, কোনটাকে আমি মেইন চেইন ধরবো। যেমন ধরো আমি এই জায়গাটাতে আমি এখানে অনেক জায়গায় সর্বোচ্চ কার্বন পাবো, কিভাবে দেখো 1 2 3 4 5 6 7 7টা কার্বন। আবার আমি তাহলে 7টা কার্বন একটা পাচ্ছি, তাহলে এটাকে আমি মার্ক করি, মার্ক করলাম। এটা #4 মনে আছে তো কোনটা রুলস, নাহলে খাতায় দেখো, ভুলে গেলে খাতায় একটু দেখো। এটা হচ্ছে একটা, তাহলে আমি এটাকে 1 নাম্বার দিলাম, এটা একটা পসিবিলিটি। এরপরে আরেকটা পসিবিলিটি কোনটা, আরেকটা পসিবিলিটি হচ্ছে যে এই জিনিসটা এখান থেকে 1 2 3 4 5 6 7 অর্থাৎ এই জিনিসটা, মানে এই জিনিসটা নীল কালি দিয়ে দেখা দিচ্ছি, তার মানে কয়টা পাচ্ছি, এ দেখো দেখো, আবার কনফিউশনে পড়ে যেও না প্লিজ। আচ্ছা এখন দেখো, তাহলে এটা আমি দিলাম 2 নাম্বার। এখন দুইটা পসিবিলিটি পাচ্ছি যে কোনটা প্রধান শিকল হবে, কারণ দুই দিকে 7টা কার্বন পাওয়া যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা কার্বন, আবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা কার্বন, এটা গেল। এরপরে আরেকটা পসিবিলিটি বের করতেছি, দেখো আরেকটা পসিবিলিটি হচ্ছে যদি যদি এই জিনিসটা গেছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, এদিক দিয়ে যদি আসি, এদিক দিয়ে যদি আসি, তাহলে এটা গেল 3 নাম্বার, বুঝো না মনে হয়। মানে আরেকটা পসিবিলিটি, ফার্স্ট পসিবিলিটি হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা, এরপরে আরেকটা হচ্ছে এটা, মানে এদিকে গিয়ে এদিকে, এদিকে গিয়ে এদিকে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, তার মানে আমি এখানে আরেকটা পাচ্ছি, টোটাল কয়টা, 3টা। আচ্ছা জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, একটু ভালোভাবে দেখো, ফার্স্টে অস্থির হবে না, জিনিসটা আমি বুঝাচ্ছি একটু শুরুতে, কারণ অনেক কেউ বলছিল যে ভাইয়া 9 10 এর নামকরণ লাগতেছে, এগুলা দেখো কি পরিমাণ হার্ড বেসিক দিব, এখনই বুঝবা। এখনো তো কিছু দেখো নাই, মাত্র 3টা ক্লাসে কি পড়াইছি আমি, কিছুই পড়াই নেই। সামনে যে কতটুকু বেসিক দিব এটাই বুঝবা, নামকরণ নিয়ে আমি তোমাকে হার্ড বেসিক দিতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে এখানে ফেসবুকে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট দেখতেছে, সবার কথা আমাকে চিন্তা করতে হবে। তো শুরুতে আমি ইজি পড়াচ্ছিলাম যাতে সবাই একটু কনফিডেন্স পায় যে জৈব রসায়ন ভাই আসলে সহজ। শুরুতে যদি আমি কোডিং নিয়ে আলোচনা করলে কিন্তু তখন একটা প্রবলেম হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা একটু দেখো এদিকে, এখানে কি বলতে যাচ্ছি, প্রথম কি গেল, এটা গেল একটা, এরপরে একটা এদিকে গেল, এরপরে আরেকটা এদিকে গেল। দেখো তো সব জায়গায় কিন্তু 7টা কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা, এতটুকু ক্লিয়ার। এরপরে আমি এখন একটা সমস্যা হচ্ছে কি জানো, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যখন স্ট্রেটটা ধরো এখানে পসিবিলিটি আরো বের হবে, কিন্তু আমার কথাটা আগে শোনো। তুমি যদি স্ট্রেটটা ধরো তাহলে তুমি শাখা পাচ্ছ এটা CH3 CS CH3, বাট ভাইয়া এটা কিন্তু নরমাল শাখা না, এই জিনিসটা CH3 CS CH3 এটা কিন্তু নরমাল শাখা না, এই জিনিসটা হচ্ছে জটিল প্রতিস্থাপক। এটাকে বলা হচ্ছে, এটা নিয়ে পড়া আসতেছে সামনে, আমি একটু করে বলবো, কিন্তু এটা ইন্টারেস্ট সিলেবাসে নাই, তবু আমি তোমাদেরকে বলবো। এটা হচ্ছে জটিল প্রতিস্থাপক, অর্থাৎ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, জটিল প্রতিস্থাপক। আমরা জটিল প্রতিস্থাপককে সহজে আমরা আসতে দিই না, আমরা আগে দেখি যে জটিল প্রতিস্থাপককে কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা, কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা। এখানে যদি আমি এটাকে যদি স্ট্রেট ধরি তাহলে আমার এখানে জটিল প্রতিস্থাপক হচ্ছে CH3 CS CH3, কেন দেখো, কারণ এই জিনিসটা হচ্ছে প্রোপাইল, এই জিনিসটা কি ছিল, প্রোপাইল। দেখো বেসিক দিচ্ছি CH3 CH2, এই জিনিসটা হচ্ছে এটা। হাইড্রোজেন কয়টা, 3টা 6টা 7টা, 3টা 5টা 7টা, প্রোপাইল না, প্রোপাইল কি, হোয়াট ইজ প্রোপাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে আমরা বলি কি, প্রোপাইল। এতটুকু ক্লিয়ার। আচ্ছা এই প্রোপাইলটা অনেক ধরনের থাকে, যেমন ধরো এটা হচ্ছে অ্যান প্রোপাইল, তোমাকে আমি বলছিলাম যে শাখা না থাকলে, কোনো শাখা না থাকলে সেটাকে বলা হয় অ্যান, অ্যান মানে হচ্ছে নরমাল, আর শাখা যদি একটা থাকে সেটাকে বলা হয় আইসোপ্রোপাইল। বলছিলাম না ফার্স্ট ক্লাসে, কারো কি মনে আছে,
এই আইসোপ্রপাইল, শাখা একটা থাকলে আইসোপ্রপাইল। প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে আইসোপ্রোপেন হচ্ছে না কেন? প্রোপেন কেন হবে? এটা তো অ্যালকাইল মূলক। অ্যালকাইল কি? অ্যালকাইল লাস্টে আইল থাকে না, প্রোপাইল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে জটিল প্রতিস্থাপক। তাহলে এটাকে ভাইয়া ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কোনোভাবে জটিল প্রতিস্থাপককে আনা যাবে না। জটিল প্রতিস্থাপক কখন আনবো? যখন হচ্ছে কোনো অপশন দেখা যাচ্ছে না, মানে অন্যদিকে চেইন গঠন করা যাচ্ছে না, তখনই জটিল প্রতিস্থাপক আসবে। কিন্তু এখানে কিন্তু অপশন দেখা যাচ্ছে। অপশনটা কি? তুমি বলতেছো ভাইয়া স্ট্রেট জেলে কি সমস্যা? জটিল প্রতিস্থাপক বের হচ্ছে, হবে না। এরপরে আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ভাইয়া এদিকে যদি যায় তখন কি সমস্যা? এদিকে এবং এদিকে গেলে তখন এখানে আবার জটিল প্রতিস্থাপক বের হচ্ছে। তার মানে এটাও কিন্তু কি পসিবল না, এটাও কিন্তু পসিবল না। তাহলে আমি একটা পসিবিলিটি বের করি যেটা সবাই এগ্রি হবে, সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7। অর্থাৎ এই জিনিসটাকে আমি যদি শাখা ধরি, কোনটা? এটাকে, সরি শাখা না, প্রধান শিকল। 1 2 3 4 5 6 7, এটাকে যদি আমি প্রধান শিকল ধরি তাহলে আমার শাখা কি কি বের হচ্ছে দেখো তো। আমার শাখা বের হচ্ছে, এটা একটা শাখা, আমার এটা একটা শাখা, আমার এরপরে এটা একটা শাখা, লাল কালি যেগুলো দেখাচ্ছি শাখা, এরপরে এটা একটা শাখা। আমাকে বলো এখানে কি কোনো জটিল প্রতিস্থাপক বের হচ্ছে? জটিল প্রতিস্থাপক মানে কি? এই ধরনের এগুলা আইসোপ্রোপাইল, এটা হচ্ছে একটা জটিল প্রতিস্থাপক। মানে আমাদেরকে শাখা বের করতে হবে নরমালি এগুলা। যেমন ধরো এই দেখো CH3 CH2, এগুলো হচ্ছে নরমাল শাখা। নরমাল মানে হচ্ছে N। এরপরে আমি যদি বের করি CH3 CH2 CH2, এই ধরনের শাখা আমাদেরকে আগে ফার্স্টে দেখতে হবে। যদি সম্ভব না হয় তাহলে জটিলটা আসবে। জটিলটা কিন্তু সহজে আসে না, ফার্স্টে সহজ আসে এরপরে জটিল আসে, জিনিসটা হচ্ছে এরকম। তো এগুলো আচ্ছা, এটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত একটু পরে পড়াবো, কারণ আমি তোমাদেরকে বলে রাখছি জটিল প্রতিস্থাপক একটু তোমাদেরকে বেসিক দিব। যদি এটা ইন্টারেস্ট সিলেবাসে নাই, তোমাদের বইয়ে নাই, ইন্টারেস্ট সিলেবাসে কোত্থেকে থাকবে? ঠিক আছে, তোমাদের হাজারে সারে বইয়ে এগুলো কিন্তু তেমন একটা নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কারা কারা আবার আনসার দেওয়া শুরু করতেছে। কিসের আনসার দিচ্ছ? এখন কি করাইছি নাকি? ভালোভাবে দেখো কি বোঝাচ্ছি, দেখো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, আমি যদি এখান থেকে নাম্বারিং করি, এখন তুমি আমাকে আরো প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি কি এটাকে করতে পারবো 1 2 3 4 5 6 7? তাহলে তো জটিল প্রতিস্থাপক তখনই আসতেছে না। হ্যাঁ ধরতে পারবা, কিন্তু আনসার সেমই আসবে। কিন্তু একটু ট্যারা বেড়া করে তো আসলে এটা ভালো লাগে না, তখন কনফিউশন লাগে। জিনিসটা স্ট্রেট ধরো 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু আমরা তিনটা লিখছি, তিনটা হচ্ছে পসিবিলিটি, আসলে তিনটা না, আরো অনেকগুলো বের হবে, কিন্তু আমি এগুলো তোমাকে দেখাতে যাচ্ছি না। তুমি নিজে নিজে বুঝবা, দেখাতে যাচ্ছি না কেন? কারণ জিনিসটা এত বেশি দেখালে কনফিউশনে পড়ে যাবা। কারণ এখানে আরো বের হবে, দেখো 1 2 3 4 5 6 7, এটা একটা হতে পারে। এটা আর এটা হচ্ছে সেমই, আনসার সেমই আসবে। কিন্তু তুমি স্ট্রেট ধরতে পারবা না। স্ট্রেট ধরলে জটিল প্রতিস্থাপক বের হচ্ছে, পসিবল না ভাইয়া, একদমই পসিবল না। এরপরে আরেকটা ধরতে পারবা না, কোনটা? সেটা হচ্ছে এই যেমন ধরো আরেকটা কোনটা বললাম, যেখানে জটিল প্রতিস্থাপক আরেকটা বের হবে। যেমন ধরো এইটা, এই নীল কালি যেটা দিছি, এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে, তার মানে এখানে জটিল প্রতিস্থাপক বের হবে। তাহলে এটা কখনো পসিবল না। তাহলে আমরা কি করব? আমরা নামকরণ করতে গিয়ে স্টার্ট করব 1 2 3 4 5 6 7। এখানে আমাকে আসলে আমি তোমাকে বলছিলাম না যে সর্বোচ্চ শাখাকে প্রাধান্য দিতে হয়। তুমি যেভাবে চেইন গঠন করো না কেন, মেইন চেইন তুমি যেভাবে গঠন করো না কেন, তুমি একটা দুইটা তিনটা চারটা শাখা থেকে বেশি শাখা তুমি পাবা না। চারটা শাখা থেকে তুমি বেশি শাখা তুমি কোনোভাবে পাবা না, যেভাবে চেইন গঠন করো না কেন। তো আমি তোমাকে বলছিলাম যে কি, যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায় তখন প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলের সর্বোচ্চ শাখা উপস্থিত। তার মানে এই শিকলের সর্বোচ্চ শাখা উপস্থিত। তাহলে আমি যদি এটা নামকরণ করতে যাই, তাহলে আমি বলতে পারি কি, ধরো 1 2 3 4 5 6 7। এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া নাম্বারিংটা আপনি কি মুখস্থ করছেন? নাম্বারিং তো মুখস্থ করছেন নাকি? নাম্বারিং আসলে মুখস্থ না, যেদিক থেকে নাম্বারিং করো না কেন সেমই। দেখো 1, এদিক থেকে নাম্বারিং শুরু করলাম 1 2, 2 নম্বরে একটা শাখা, এরপরে 3 নম্বরে একটা শাখা, এদিক থেকে 2 এবং 3, বাকিগুলো ভুলে যাও। কি বলছিলাম? ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, বাম দিক থেকে শুরু করো, এদিক থেকে 1 2, 2 নম্বরে একটা শাখা, 3 নম্বরে একটা শাখা, 2 + 3, সেমই তো ভাইয়া। দরকার আছে আমি যে কোনো একদিক থেকে স্টার্ট করতে পারবো, মানে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখবো, যোগফল বের করার দরকার নেই, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা বের করবো। আচ্ছা আরেকটা সমস্যা ছিল ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে, ওইটা আজকে বুঝাবো। আগে ফার্স্টে দেখো ওটার নামকরণ করতে গেলে কি হবে, ফার্স্টে 3 লিখবো কেন? কারণ 3 নম্বরে কি মূলক আছে? ইথাইল। 5 নম্বরে কি মূলক আছে? ইথাইল। তাহলে আমি লিখতে পারি 3 5 ডাই। অনেককে প্রশ্ন করেছিল ভাইয়া
ডাই ইথাইলের স্পেলিং কি ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে? ছোট হাতেরই হবে। আইপ্যাক পদ্ধতিতে ছোট হাতের লিখি। যদি সিলি মিস্টেক বা টাং মিস্টেকে যদি আমি বড় হাতে লিখে ফেলি তাহলে এটা সংশোধন করে নিন, ছোট হাতের হবে। ডাই ইথাইল 3 5 ডাই ইথাইল, মিথাইল কয় নম্বরে? 2 নম্বরে এবং 6 নম্বরে। তাহলে 2 6 ডাই মিথাইল। আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাইয়া ইথাইল কেন আগে লিখছি? তাহলে রুল নাম্বার 5 দেখে আসো, খাতার মধ্যে লেখা আছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5টা কি ছিল? অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ যখন শাখা শিকলে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তখন গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। 3 5 ডাইথাইল, আবার ইংরেজি বর্ণমালা বলতে আবার ডাই হিসাব করা যাবে না, ডাইথ্রাই এগুলো না, আমি হিসাব করবো ই এবং এম। 3 5 ডাইথাইল, 2 6 ডাইমিথাইল, সবগুলো শাখা হয়েছে না? একটা দুইটা তিনটা চারটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা, চারটা শাখা আমাদের লেখা শেষ। এরপরে প্রধান শিকলে কার্বন কয়টা? হেপ্টেন। সবার বোঝা গেছে? আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম। সো যাদের এক কনফিউশন ছিল তাদের জন্য। আচ্ছা আরেকটা কি করাতে হবে? সোজা কথা বলতে এমন ভাবে চেন নিতে হবে যেন চেনের শাখার কোনো উপশাখা না থাকে। মাশাআল্লাহ আবরার নাফিস খুব একটা সুন্দর একটা আনসার দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আরেকটা করে দেখি তো, সবার এটা লেখা শেষ না? আরেকটা করে দেখি। প্রথম দিন কেন এত বেশি এক্সাম্পল পড়ায় নাই সেটা একটু পরে বুঝবা। কেন পড়ায় নাই? কারণ জিনিসটা আসলে আস্তে আস্তে আসতে দাও। আমি বললাম না যে কোনো কিছুর উপরে জোর করা যাবে না, সবকিছু আস্তে আস্তে আসতে দাও, সব বেসিক আসবে। অধৈর্য হলে সমস্যা, তোমাদের মেইন সমস্যা তো তোমরা অধৈর্য হয়ে যাও, ঠিক আছে? CS2 CS3 এটা আরেকটা করাচ্ছি, এটা আমরা কোন নিয়ম করাবো? সবাই এটা একটু লিখো, আশা করি এর আগেরটা বুঝতে পেরেছো। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা ভয় পাওয়ার কিছুই নাই। একটু দেখো বুঝাই দিচ্ছি, ঠিক আছে? সেম আবার আগের মতো সবাই আগে লিখে ফেলো, পুরো জিনিসটা লিখো, লেখার পরে আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা এখন একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করে দেখি যে এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 7, মানে আমি যদি একদম স্ট্রেট চিন্তা করি তাহলে 7টা কার্বন পাচ্ছি। আমি ফার্স্ট একটা কাজ করি, আমি স্ট্রেট চিন্তা করি 7টা কার্বন। স্ট্রেটটাকে কখনো প্রধান শিকল ধরা যাবে না। ফার্স্ট নাম্বার রুলস আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে প্রধান শিকল নো নিড টু বি স্ট্রেট, সবসময় যে প্রধান শিকল সোজা হতে হবে তেমন একটা কোনো কি নাই, কন্ডিশন নাই। জিনিসটা নির্ভর করে পরিস্থিতির উপরে, মানে পরবর্তী কন্ডিশনের উপরে। এটা যদি তুমি প্রধান শিকল নির্বাচন করো সাথে সাথে 0 পাবা। কেন জানো? কারণ এখানে জটিল প্রতিস্থাপক চলে আসছে। এটার নাম কি? এখন অনেক কেউ এটা বলবে যে এটা ভাইয়া কি, এটা জিনিসটা কি? এটার নাম হচ্ছে CS3 এখানে কয়টা কার্বন? শাখা 3টা না? শাখা 3টা থাকলে 1টা 2টা 3টা 4টা, 4টার জন্য আমরা কি বলি বলতো? টোটাল কার্বন 4টা হলে কি বলি? বিউটাইল না? নিউ বিউটাইল। নিউ। আমি বলছিলাম শাখা যখন হচ্ছে কি থাকে, একটা থাকলে জিনিসটা হচ্ছে এরকম দেখতে। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমরা এখন কনফিউশনে পড়ে যাচ্ছ। CS3 জিনিসটা হচ্ছে এরকম। এই জিনিসটার নাম কি? শাখা একটা। এই শাখা একটা, আসলে শাখা একটা থাকলে যে আইসো হবে এটা কিন্তু কোথাও লেখা নেই। জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যাতে ইজিলি বুঝতে পারো। শাখা একটা আছে, আমি বললাম আইসো 1 2 3 প্রপাইল। বাট জিনিসটা যদি এরকম হয় CS3 আচ্ছা আমি এটা বেসিকটা আরো বুঝাবো সামনে, এটা মনে রাখো। এই জিনিসটা কি? 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে শাখা কয়টা? এটা এবং এটা হিসাব করা হচ্ছে, এটা এবং এটা হিসাব করা হচ্ছে, তাহলে জিনিসটা হয়ে যাবে নিও কার্বন কয়টা? 1 2 3 4। 4এর জন্য আমরা কি বলি বলো? নিউ বিউটাইল। জিনিসটা হচ্ছে এরকম। পরবর্তীতে আমরা এগুলো 3 ডিগ্রিতে নিয়ে আসবো, সামনে পড়া যেগুলো আসবে এটা দেখো তখন আমরা বলবো 3 ডিগ্রি, এটাকে বলবো 2 ডিগ্রি, সেটা পরে আসতেছে, এখন না। 3 ডিগ্রি মানে হচ্ছে টারশিয়ারি, 1 ডিগ্রি মানে হচ্ছে প্রাইমারি, 2 ডিগ্রি মানে হচ্ছে সেকেন্ডারি, 1 ডিগ্রি প্রাইমারি 2 ডিগ্রি সেকেন্ডারি, এই ধরনের এগুলো আসতেছে পরে, সবকিছু এক্সপ্লেন করব। এখন দেখো এই জিনিসটা হচ্ছে জটিল প্রতিস্থাপক হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি প্রধান শিকল ধরতে পারবো না, এটাকে আমি কখনো প্রধান শিকল ধরতে পারবো না। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা কি? আমি আবার
এটা হিসাব করতে পারি। আমি এটা হিসাব করে যদি আমি এদিকে যাই, জিনিসটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো আমি যদি এটা হিসাব করি, এটা হিসাব করে যদি আমি এদিকে যাই, মানে এদিকে সোজা যাচ্ছে এতটুকু পর্যন্ত, তাহলে এখানে আবার জটিল প্রতিস্থাপক চলে আসছে। কথা বুঝছো? মানে জটিল প্রতিস্থাপক জিনিসটাকে আনা যাবে না। মানে ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমি অন্য কোনোভাবে চেইন গঠন করতে পারতেছি কিনা, অন্য কোনোভাবে চেইন গঠন করতে, যেখানে আমার হচ্ছে কি সাধারণ শাখা আসে। সাধারণ শাখা, সাধারণ মানে হচ্ছে এন সাধারণ শাখা বলতে বোঝাচ্ছে এরকম CH3 CH2, এটা এটা হচ্ছে সাধারণ শাখা। এরপরে সাধারণ শাখা বলতে বোঝাচ্ছে এরকম CH3 CH2 CH3, এটা হচ্ছে সাধারণ শাখা। এটা দেখো, এটা হচ্ছে প্রপাইল সাধারণ শাখা, ঠিক আছে? এগুলো কিন্তু জটিল প্রতিস্থাপক না। এরপরে এই জিনিসটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তাহলে আমাকে এটা আনতে হবে। এখন তুমি যদি স্ট্রেট ধরো আর এটাকে যদি এভাবে ধরো, তাহলে এখানে জটিল প্রতিস্থাপক চলে আসতেছে, তাহলে কখনো পসিবল না। এটা একমাত্র পসিবল যেটা বলা যেতে পারে, একমাত্র না, আরেকটা হতে পারে, তবে সেটা আমি বলবো না, সেটা হচ্ছে সেমি, এগুলো আসলে সেমি, নামকরণ সেমি আসবে। আচ্ছা, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখো তো, যেটা নর্মালি আমরা যেটা দিয়ে করবো সেটা হচ্ছে যে আমরা যদি দিকে স্টার্ট করি, এদিক থেকে স্টার্ট করে যদি আমরা এই দিকে আসি, কোন দিকে আসলাম? এই দিকে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমি যদি এদিকে আসি তাহলে আমি শাখা পাচ্ছি কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর হচ্ছে কি ছয়টা শাখা পাওয়া যাচ্ছে। বাট তুমি যদি ওভাবে কাউন্ট করতা, ওভাবে কাউন্ট করলে শাখা পুরো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শাখা আসতো। তুমি যদি বলো যে না ভাইয়া আমি পুরোটা আমি প্রধান শিকল স্ট্রেট বরাবর কাউন্ট করবো, তাহলে আমি শাখা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা। বাট আমাদের হ্যাশট্যাগ রুল নাম্বার 4-এ কি বলা হচ্ছিল, যেখানে সর্বোচ্চ ব্রাঞ্চ পাবো সেটাকে আমি হচ্ছে প্রধান শিকল ধরবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা আর কনফিউশন করার দরকার নাই। তাহলে 1 2 3 4 5 6 7। এখন আসি নাম্বারিং এ। নাম্বারিং করতে গিয়ে স্টার্ট করবো। দেখো, নাম্বারিং স্টার্ট করতে গেলে আমাদেরকে যে বিষয়টা ফার্স্টে মাথায় রাখতে হবে যে আমরা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, আমি তোমাকে বলছিলাম লোয়েস্ট সাম অফ রুল বের করতে করতে সময় চলে যাবে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা বের করো। দেখো 1 2, এখানে আমি আসছে 2 নম্বরে, বাম দিক থেকে শুরু করলে 2 নাম্বার একটা 3 নাম্বার একটা, আমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখবো। এরপর আমি এখানে দেখতেছি আচ্ছা 2 প্লাস কত 3, যে 3 তে আরেকটা আছে, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, সমস্যা নাই, দিল কি। এরপর আরেকটা দেখি তো, এদিক থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 1 2, 2 নম্বরে কয়টা আছে? দুইটা, 2 প্লাস 2, তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখো তো। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এটা, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে মিলে গেছে, টাই হয়ে গেছে। তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি টাই হয়ে যায়, আমি তোমাদেরকে বলেছিলাম সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা। কি দেখবা? সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্সের সবচেয়ে ছোট কোনটা? 2, তাহলে এই 2টা আসছে ডান দিক থেকে, তাহলে আমি নাম্বারিং করবো এখানে। এখন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তুমি যদি লোয়েস্ট সামও যদি বের করো তাহলে কিন্তু এটা মিলে যাবে। কথা বুঝছো? লোয়েস্ট সামও যদি বের করো তাহলে মিলে যাবে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স, এগুলো আমি তোমাকে এমনি বলি নাই, মুখস্থ বলি নাই। আর যারা যারা বলছো যে ভাইয়া কিছু কিছু মিলে নাই, সেটা আজকে ওদেরকে প্রমাণ করে দেখাবো যে কেন মিলে নাই, একটু পরে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7, 6 7 গেল না? বাকিগুলো একদম ইজি। এখন তুমি শুরু করো, কোত্থেকে আসবা? ফার্স্ট আমরা ইথাইলটা আগে লিখবো। ইথাইল আছে 3 নাম্বার একটা 5 নাম্বার একটা। ইথাইল কয় নাম্বার আছে? 3 নাম্বার একটা 5 নাম্বার একটা। লিখে বলতে 3 5। যারা যারা বলছো না যে ভাই 9 10 এর নামকরণ হয়ে যাচ্ছে, গত ক্লাসে অনেক কিছু মানে ইজি নামকরণ ছিল, ঠিক আছে? দেখো নামকরণ, দেখো কিভাবে নামকরণ পড়ায়। 3 5, এরপরে হচ্ছে 3 5 ডাইইথাইল, ডাইটা ছোট হাতে লিখো, 3 5 ডাইইথাইল, ঠিক আছে? এতটুকু ঠিক আছে? এরপরে ইথাইল কেন আগে লিখছি? অ্যালফাবেটিক্যালি ই আগে। এরপরে মিথাইল কয় নাম্বার আছে আমাকে বলো তো? মিথাইল কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে, দুইটা। এরপর আমি দেখতে পাচ্ছি 5 নাম্বারে একটা, 6 নাম্বার একটা। তাহলে আমি বলতে পারি সবগুলো একসাথে। বলছিলাম না একই শাখা যদি থাকে, একই শাখা যদি ভিন্ন ভিন্ন কার্বনে যদি উপস্থিত থাকে, তাহলে সবগুলোকে একসাথে লিখো, সবগুলোকে একসাথে। 2 2, এরপরে শাখার 5 এবং 6 এ 5 একটা আছে না ভাইয়া? CH3, 5 এ কিন্তু ইথাইলও ছিল মিথাইলও ছিল, তাহলে আমি 5 লিখলাম আর একটা 6 লিখলাম। এতটুকু ক্লিয়ার? লেখার পরে এখানে আমি কি লিখবো? টেট্রা লিখতে হবে না? আচ্ছা, নাম্বারের আগে মানে সংখ্যার আগে এবং সংখ্যার পরে হাইফেন দিবা। এরপরে টেট্রা লিখতে হবে না? টেট্রা 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 কেন? কারণ কার্বন শাখা কয়টা ছিল?
এখানে দুইটা ছিল ডাই, চারটা ছিল কত টেট্রা। তাহলে টেট্রা লেখার পর আমরা কি লিখবো, মিথাইল না, টেট্রা মিথাইল। কার্বন কয়টা, কার্বন হচ্ছে 7টা, 7টার জন্য হ্যাপটেন। কারা কারা বুঝছো? আমি তো কিছুই বুঝি নাই। আচ্ছা আমি তো কিছুই বুঝি নাই। পপি তালুকদার তুমি কি আগের ক্লাসগুলো করেছিলে? এটা 1 কোথায়, এটা 1 কোথায় কে বললো আবার? আচ্ছা 1 কোথায় বলতেছে যে, হ্যাঁ এটা 1 আর কি, 1টা আমি পড়া নাই আর কি ভাইয়া, এটার কথা বলতেছে মেবি। আচ্ছা দেখো এটা হচ্ছে 1, এখন ক্লিয়ার আছে? আচ্ছা এই ধরনের নামকরণগুলো হচ্ছে টোটকা টাইপের নামকরণ, ঠিক আছে? এগুলো নামকরণ করতে গেলে আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হয় যে কোনোভাবে জটিল প্রতিস্থাপককে আমরা কি দিব না, স্থান দিব না। জটিল প্রতিস্থাপক এই জিনিসটাকে আমরা স্থান দিব না, এটা একটা কথা। এরপরে আরেকটা কথা হচ্ছে, এই ধরনের নামকরণ করতে গেলে আমাদেরকে ব্রাঞ্চের কথা মাথায় রাখতে হয়। আমরা সবসময় সর্বোচ্চ কার্বন হিসাব করি না, সর্বোচ্চ কার্বন তো হিসাব করবো ঠিক আছে, কিন্তু ওই সর্বোচ্চ কার্বনে ব্রাঞ্চ কয়টা পাওয়া যাচ্ছে। যেমন এমন কিছু কিছু শিকল থাকবে যেখানে ব্রাঞ্চ পাওয়া যাবে হচ্ছে কি 3টা, আবার আরেকটা শিকলে ব্রাঞ্চ পাওয়া যাবে 4টা। তাহলে কাকে প্রায়োরিটি দিব? অবশ্যই ব্রাঞ্চটাকে। যেমন আমি এটাতে ধরছি 6টা, বাট তুমি যদি এটাতে ধরতা, এই যে স্ট্রেট যেটা ধরতো সেটা ধরলে তাহলে শাখা পাওয়া যেত কয়টা, 1টা 2টা 3টা 4টা। এটা পুরোটা শাখা না, তখন এটা পুরোটা শাখা, 1টা 2টা 3টা 4টা। তার মানে ওই জটিল প্রতিস্থাপকের যে নিয়মটা ছিল সেই নিয়মে এটা ফলো করতেছে না। আবার হ্যাশট্যাগ রুল নাম্বার 4 কি ছিল, যে তোমাকে সর্বোচ্চ শাখাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, তাহলে সেটাও কিন্তু ফলো করতেছে না। তার মানে আমি স্ট্রেটটাকে কখনো মেইন চেইন ধরতে পারবো না, স্ট্রেটটাকে আমি মেইন চেইন ধরতে পারবো না, এটা একটা কথা। আবার তুমি বলতে পারো যে ভাইয়া এটাকে ধরলে কি সমস্যা, 1 2 3 4 5 6 7, এটাকে ধরলে আবার এখানে জটিল প্রতিস্থাপক চলে আসতেছে। তুমি এটাকে মেইন চেইন ধরছো 1 2 3 4 5 6 7, আবার এখানে জটিল প্রতিস্থাপক হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জটিল প্রতিস্থাপক কি নামকরণ হয় না? হ্যাঁ হবে, সেটা পড়াবো, সেটা কিভাবে হবে সেটা দেখাবো। তাহলে 3 5 ডাইথাইল 2 2 5 6 টেট্রা মিথাইল হেপটেন, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন তাহলে ওই যাদের সমস্যা ছিল, সমস্যাতে একটু আসি। আচ্ছা দেখো এটা আমি আসলে খুব স্লো পড়াইছি, কারণ জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হচ্ছে সেজন্য। আচ্ছা এরপরে হ্যাশট্যাগ 5-এ কি ছিল? হ্যাশট্যাগে 5 ছিল হচ্ছে যে শাখাযুক্ত, মানে একটা শাখা শিকল যখন ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তখন গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার নাম অনুসারে পর্যায়ক্রমে লেখা হয়। এটা আসলে আমরা পড়েছিলাম, মানে আমাদেরকে অ্যালফাবেটিক্যালি কি দিতে হয়, ক্রমটা সাজাতে হয়, এটা আমরা পড়েছিলাম। বাট 6-এ একটু আসি, 6-এ একটু সমস্যা ছিল। 6-এ সমস্যা ছিল কি, 6-এর রুলটা কি ছিল, খাতাটা একটু উল্টে দেখো তো কি ছিল। শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থান বা অবস্থানের যোগফল কি হবে, ক্ষুদ্রতর হবে। এটাই ছিল আমাদের। এরপর আমি পয়েন্ট অফ ডিফারেন্স নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। তাহলে ফার্স্ট আমি আলোচনা করেছিলাম লোয়েস্ট সাম অফ রুল, এরপর হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। তাহলে ফার্স্ট একটু আমি দেখি কিভাবে হচ্ছে, দেখো। এবং এখানে আরেকটা কথা বলে রেখেছিলাম, যদি উভয় দিক থেকে শাখার অবস্থানের যোগফল যদি টাই হয় তাহলে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সেটাকে আমরা অগ্রাধিকার দিব নাম্বারিং এর ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। জিনিসটা একটু দেখো কি ছিল। ফার্স্টে ছিল CH3, সি, এখানে ছিল CH3, এটা হচ্ছে হ্যাশট্যাগ রুলটা। এরপরে দেখো CH CH CH3, গত ক্লাসে মনে হয় এখানে একটা 2 একটা পড়া নাই মনে হয়, ওটা একটু টিক করে নিবা, স্বাভাবিকটা সিলি মিস্টেক ছিল। CH3, এরপরে এখানে কি ছিল CH3। এই ধরনের নামকরণ যখন আমরা করতে যাই তখন আমরা কি বের করি, লোয়েস্ট সাম অফ রুল। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া লোয়েস্ট সাম রুল আর পয়েন্ট অফ ডিফারেন্সটা, মানে ফার্স্ট পয়েন্ট বলেন বা সেকেন্ড পয়েন্ট বলেন, দুইটাতে আমরা এখনো কনফিউশন, আমরা কি ভাবে আমরা নামকরণটা করব, কোনটাকে আমরা অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা গত ক্লাসে বলি নাই, কারণ প্রথম ক্লাসে আমি এত কিছু ডিটেলস আলোচনা করতে চাই না, আর তোমাদেরকে ফার্স্ট আগে চিন্তা করতে দিই, এরপর আমরা তোমাকে জানাবা। জিনিসটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই ধরনের যখন আমরা নামকরণ করতে যাই, আমি বাম দিক থেকে শুরু করলে 2 নম্বরের শাখা, ডান দিক থেকে শুরু করলে 2 নম্বরের শাখা। কি বললাম,
বাম দিক থেকে শুরু করছি 2 নম্বরের শাখা, ডান দিক থেকে শুরু করছি তাও 2 নম্বরের শাখা। এই ক্ষেত্রে যখন দুই দিক থেকে শাখার অবস্থানটা সমান থাকে সেই ক্ষেত্রে আমরা বের করি লোয়েস্ট সাম রুল। কিন্তু জিনিসটা কিন্তু পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে হবে, সেটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? বাট আমরা নর্মাল অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে আমি তোমাকে বলতেছি যে যখন দুই দিক থেকে শাখার অবস্থান সেম, বাম দিক থেকে আসছো শাখা কয় নম্বরে? 2 নম্বরে। ডান দিক থেকে আসছো শাখা কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে লোয়েস্ট সাম রুল। লোয়েস্ট সাম রুল মানে হচ্ছে আমরা কি বের করব? আমরা অবস্থানের যোগফল বের করব। আমরা তখন কি বের করব? অবস্থানের যোগফল বের করব। অবস্থানের যোগফলটা বের করে দেখি তো। এখানে 1 2 3 4 5, এতটুকু ক্লিয়ার? এরপরে আমি যদি এখান থেকে যদি কাউন্ট করি তাহলে বলতে পারি 1 2 3 সরি দেখো 4 5। আচ্ছা এখন দেখো তো আমি বাম দিক থেকে যদি শুরু করি, আমি বললাম কি বাম দিক থেকে শুরু করব। কোন দিক থেকে? বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে শুরু করলে 2 পাচ্ছি একটা এবং 4 পাচ্ছি কয়টা? 2টা। তাহলে আনসার কত? 10। আমি যে ডান দিক থেকে যদি শুরু করি, ডান দিক থেকে যদি শুরু করি তাহলে 1 2 2 পাচ্ছি কয়টা? একটা। 4 পাচ্ছি কয়টা? 4 কেন 2টা পাচ্ছি বুঝতেছো? সরি আমাদের ভুল হয়েছে। ডান দিক থেকে গেলে 2 + 2 2 + 2 এবং হচ্ছে কত? 4, ঠিক আছে না? বাম দিক থেকে করলে কেন দেখো 2 বসাইছি, 2 নম্বরে একটা শাখা ছিল, এরপর 4 নম্বরে 2টা, এতটুকু ক্লিয়ার। বাম দিক থেকে দেখো তো, ডান দিক থেকে দেখো তো, 2 নম্বরে 2টা, 4 নম্বরে কয়টা? একটা। 4 2 6, এখানে কত আসছে? 8। এখানে কত আসছে? 8। এখন আমরা কাকে প্রায়োরিটি দিব? কাকে প্রায়োরিটি দিব? অবশ্যই 8টাকে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ওই পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে একটু মিলে দেখেন না। মিলে দেখো তো, আমি তোমাকে বলছিলাম ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যখন টাই হয়ে যায় তখন তোমাকে দেখতে বলছিলাম সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স কি টাই হয়েছে? হয় নাই। কোনটা ছোট? এটা। তাহলে এটা কারেক্ট। লোয়েস্ট সাম রুলও মিলে গেল এবং হচ্ছে তোমার কি মিলে গেল? সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্সও মিলে গেল। শেষ। কিছু ছিল নামকরণটা। এখন নামকরণ তুমি এটা পারবা, কারণ আমরা কোত্থেকে শুরু করবো? ডান দিক থেকে না? ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই এটা ফার্স্ট দিন বলেন না কেন? ফার্স্ট দিন বলেন না যে তোমাদেরকে চিন্তায় ফেলার জন্য, ঠিক আছে? আচ্ছা এখন এটার নামকরণ আমরা সবাই পারবো, একটু গতকাল করে দিচ্ছিলাম। এখন একটা কথা, যখন হচ্ছে টাই হয়ে যায়, এমন হতে পারে না দুই দিক থেকে টাই হয়ে গেছে, তখন নাম্বারিং কোন দিকে স্টার্ট করব? দুই দিক থেকে যদি টাই হয়ে যায় কোত্থেকে নাম্বারিং স্টার্ট করব সেটা একটু দেখি। এটা মুছে দিয়েছি কারণ এটা তোমরা গত ক্লাসে করেছিলা, আমি তোমাদেরকে কনফিউশন আবার হচ্ছে কি করে দিলাম, দূর করে দিলাম। এটা দেখো CS3 হলো CS2, এরপরে হচ্ছে আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে রাখি, টায়ের কথাটা বাদ দাও। জিনিসটা যদি এরকম থাকতো, যেমন ধরো গত ক্লাসে আমরা এরকম পড়েছিলাম না, সরি এক্সট্রিমলি সরি, দেখো CS3 CS3, এরপরে এখানের মধ্যে কি ছিল? CH3 এটা ছিল, একটু আগে এটাই তো পড়ে দিয়েছিলাম। অর্থাৎ এটা কি ছিল আমাকে বলো? একটু আগে আমি তোমাকে করে দিয়েছিলাম হচ্ছে এটা, একটু আগে এটাই করে দিয়েছিলাম না? দুই দিক থেকে হচ্ছে শাখার অবস্থানটা সেম ছিল। এটা 2 থাকবে ভাইয়া, দুই দিক থেকে শাখার অবস্থানটা সেম ছিল। বাট এখন যদি আমি এভাবে দিই CH2 CH3, আমি যদি এভাবে দিই তখন কি হচ্ছে দেখো তো, দুই দিক থেকে শাখার অবস্থান কিন্তু সেম না। দুই দিক থেকে শাখার অবস্থান যদি সেম না থাকে, মানে এদিক থেকে 3 নম্বরে এদিক থেকে 2 নম্বরে সেম না থাকলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। চোখ বন্ধ করে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, চোখ বন্ধ করে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে শুরু করে দিবা। আর ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দিয়ে সবকিছু মিলে যায়, এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। যেমন ধরো এদিক থেকে শুরু করলে আমার কত আসতেছে দেখো তো। আচ্ছা আমি তোমাকে এটা কনফিউশন আবার দূর করে দিচ্ছি। দেখো 1 2 3 4 5, 3 নম্বরে কয়টা আসছে? 2টা না? 3 + 3। এরপরে 5 নম্বরে একটা না? এটা কি গেল? এটা হচ্ছে ডান দিক থেকে। এরপরে আসি বাম দিক থেকে, দেখি তো বাম দিক থেকে যদি আমি করে যাই তাহলে কি আসতেছে দেখো তো। 1 2 3 4 5 6, তাহলে দেখো তো আমরা কি আসতেছে, ফার্স্টে 2 আসতেছে একটা 2, এরপর আরেকটা কি আসতেছে 4 না? কাউন্ট করো 11, এখানে কাউন্ট করো 10। আচ্ছা এখন আমাকে বলো লোয়েস্ট সাম রুল অনুসারে আমরা আনসার দিব এটা, এবং ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স অনুসারে আমাদের কি এটাও কারেক্ট হয়ে গেল। দেখো ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স মিল পাইছো? এখন কারো কোনো সমস্যা আছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এবং এটা নিয়ে?
ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এবং লোয়েস্ট সাম রুল কি এখন ক্লিয়ার হলো? একটু কমেন্টে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এবং লোয়েস্ট সাম রুল, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা মাথায় রাখবো যখন দুই দিক থেকে শাখার অবস্থানটা ভিন্ন হবে। শাখার অবস্থান দুই দিক থেকে ভিন্ন না, এদিকে 3 এদিকে 2, তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স তখন আসবে। বাট দুই দিক থেকে যদি শাখার অবস্থান যদি সেম থাকে, মানে এদিকে 2 এদিকে 2, তখন আমরা অবস্থানের যোগফল বের করব। একদম সিম্পল একটা কথা, সিম্পল একটা কথা, ঠিক আছে? হ্যাঁ, অনেক কেউ নামকরণ করে ফেলতেছো, নামকরণ করো, সমস্যা নাই, নামকরণ। আচ্ছা, এখন আসি টাই হলে। যারা চিল্লায় বলতেছে ভাইয়া সবগুলো এক্সাম্পল দেখান না কেন, টাই হলে কি হয় দেখো। টাই যদি অবস্থানের যোগফল দুই দিক থেকে যদি টাই হয়ে যায়, 6 নাম্বার রুলসে আমি তোমাদেরকে কি বলছিলাম, অ্যালকেনের শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে। আর দুই দিক থেকে যদি টাই হয়, অর্থাৎ দুই দিক থেকে যদি অবস্থানের যোগফল যদি টাই হয়ে যায়, তখন আমরা ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সেটা অগ্রাধিকার পাবে। ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে সেটা কি পাবে? অগ্রাধিকার পাবে। দেখো তো, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে আমাকে ফার্স্টে এমন একটা নামকরণ বের করতে হবে যেখানে উভয় দিক থেকে অবস্থানের যোগফল কি আসতেছে? সমান আসতেছে। উভয় দিক থেকে অবস্থানের যোগফল সমান আসতেছে, দেখা যাচ্ছে যে উভয় দিক থেকে আসতেছে কিনা দেখো তো। CH2 CH3 উভয় দিক থেকে অবস্থানের যোগফল সমান আসতে হবে। দেখো তো, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, 5 গেল, 6 গেল। এরপরে আমরা এখানে একটা করি তো দেখি, বাম দিক থেকে করতে 1 2 3 4 5 6, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে আমরা দেখি তো বাম দিক থেকে যদি আমরা করি, বাম দিক থেকে করলাম, সাপোজ ধরো বাম দিক থেকে আমরা নাম্বারিং করলে আমাদের অবস্থানের যোগফল বের করি, কত আসছে দেখো, 3 এবং 4 7। ডান দিক থেকে যদি বের করি 3 এবং 4 7, এখানে লোয়েস্ট সাম রুলটা হচ্ছে মিলে গেছে, আবার হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সও তাও মিলে গেছে। তখন কি করব? তখন হচ্ছে আমি কি রুলস হ্যাশট্যাগ রুল নাম্বার 6 এ বলা হচ্ছিল কি, যখন অবস্থানের যোগফল টাই হয়ে যাবে তখন ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, অর্থাৎ শাখার ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে নাম্বারিং এর ক্ষেত্রে সেটা অগ্রাধিকার পাবে। অর্থাৎ ডান দিক থেকে যদি আমি শুরু করি, তাহলে 3 নাম্বারটা ইথাইলটাকে আমি 3 নাম্বারে পাচ্ছি, বাম দিক থেকে শুরু করে আমি ইথাইলটা পাচ্ছি 4 নাম্বারে। তাহলে আমি ইথাইলকে অগ্রাধিকার দিতে হবে কেন? কারণ ইথাইলের মধ্যে ই আছে আর মিথাইলের মধ্যে এম আছে, কোনটা আগে? ইথাইল আগে প্রায়োরিটি পাবে। তাহলে নামকরণ করতে গেলে 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স আর লোয়েস্ট সাম রুল যদি না মিলে, আচ্ছা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স না মিলে সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা, সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স না মিলে থার্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা। ওকে, চলতে থাকবে, না মিলে কই যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, হ্যাঁ মোটামুটি হচ্ছে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। আর গত ক্লাসে যেটা বন্ড লেন রোটেশন দিয়ে একটা করাইছিলাম না, সেটা কিন্তু মিলে নাই। কেন? কারণ অনেকে বলছে ভাই ওটা মিলে নাই কেন? এই যেমন এই জিনিসটা কিন্তু লোয়েস্ট সাম রুলের সাথে পয়েন্ট অফ ডিফারেন্সটা মিলে নাই। কেন মিলে নাই? কারণ তোমাকে আমি বলছিলাম 99% হচ্ছে লোয়েস্ট সাম রুল দিয়ে হয়ে যায়, বাট 1% এসে ওই 1% তোমাদেরকে আমি গত ক্লাসে করিয়ে দিয়েছিলাম। সো চিন্তা করে দেখো যে কোনো ক্লাসে কোনো এফোর্টই বাদ দিচ্ছি না, যতটুকু যেভাবে সম্ভব পড়াচ্ছি। কিন্তু কমেন্টে কি করতেছো? আজে বাজে কমেন্ট। গঠনমূলক প্রশ্ন করো তোমরা, গঠনমূলক প্রশ্নগুলো ভালো লাগে, টিচার হিসেবে তো এটাই চাই, আর কিছুই না, ঠিক আছে? এরপরে 99% হচ্ছে কি, তাহলে 1%-এর জন্য আমরা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স, এই কাহিনীগুলো চলে আসছে। এটা হচ্ছে আমাদের মূল কথা, ঠিক আছে? এখন তাহলে গেল এটা 7 নাম্বার রুলস এবং 8 নাম্বার রুলসে কারো কোনো সমস্যা ছিল না। 7 নাম্বার রুলস মানে কি ছিল? কার্বনযুক্ত কার্যকরীমূলক, আর 8 নাম্বার ছিল কার্বনবিহীন কার্যকরীমূলক। এখন আমরা আসি অ্যালকিনের নামকরণ। সবাই একটু খাতা কলম বের করো, বের করো না থাকলে খাতা কলম বের করো। 1 নাম্বার রুলস, অ্যালকিনের 1 নাম্বার রুলসে বলা হচ্ছে যে এখানে অ্যালকিনে এভাবে লিখো, অ্যালকিনে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা এটা #1 লিখো, #1। অ্যালকিনে নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যালকেন শেষ, যতটুক আমি
তোমাদেরকে আরো পারলে আরো বেশি পড়ানো হয়েছে। অ্যালকেনের নামকরণের যতটুকু রুলস ছিল সবগুলো কিন্তু শেষ। অ্যালকেনের নাম্বারিং এর ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না, অর্থাৎ আগে যে এরকম আমরা হচ্ছে শাখা বিবেচনা করতাম, অর্থাৎ অ্যালকেনে আমরা শাখা বিবেচনা করতে হতো, এর কারণে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এইগুলো সবকিছু আসছে। বাট অ্যালকিনে সেই গেম হবে না, সেই খেলা হবে না। কেন? কারণ অ্যালকিন কি বলতেছে দেখো এখানে কি বললাম, অ্যালকিনের নাম্বারিং এর ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না, শাখা বিবেচনা হবে না। ডাবল বন্ড অ্যালকিনে তো ডাবল বন্ডই থাকে। ডাবল বন্ড যেদিকে উপস্থিত বা যেদিক থেকে কাছাকাছি পাওয়া যায়, যেদিক থেকে ডাবল বন্ডের, এটা আসলে এইভাবে লিখবা, ডাবল বন্ড যেদিকে উপস্থিত বা ডাবল বন্ডের অবস্থান, সবচেয়ে বেস্ট সেইভাবে লিখলে, বা ডাবল বন্ডের অবস্থান মানে পজিশন, ডাবল বন্ডের অবস্থান যেদিকে কাছাকাছি পাওয়া যায়, যেদিকে কাছাকাছি পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং কি হবে? স্টার্ট হবে। অর্থাৎ এখানে অ্যালকেনের মতো শাখা বিবেচনা করার দরকার নেই। এক্সাম্পলটা একটু দেখো তো, এক্সাম্পলটা হচ্ছে খুবই সিম্পল। যেমন ধরো এরকম যদি থাকে CH3, সবাই একটু লিখো, CH3 দিলাম, এখানে দেখো CH3 একটা দিলাম, এখানে CH3 একটা দিলাম, এখানে একটা H বসবে, Hটা বসে দাও। এরপরে এখানে কোনো কিছু বসার দরকার নেই, হাত ফিল হয়ে গেছে। এরপরে CH ডাবল বন্ড CH2। এখন অ্যালকেনে যখন ছিল তখন আমাদেরকে লোয়েস্ট পয়েন্ট অফ ডিফারেন্স এই বলো সেই বলো সবকিছু বের করতে হতো। বাট অ্যালকেনের ক্ষেত্রে ডাবল বন্ড যেখানে শুরু সেখান থেকে নাম্বারিং স্টার্ট, একদম চোখ বন্ধ করে। ডাবল বন্ড যেখানে শুরু 1 2 3 4 5, 1 2 3 4 5, এখান থেকে আমার নাম্বারিংটা স্টার্ট হবে। এখন এটার নামকরণ করতে চাইলে কি বলতো, দেখো বলো তো আমাকে কিভাবে হবে নামকরণটা? মনে আছে নামকরণটা কিভাবে হবে? ফার্স্টে কি লিখবো? 3 3 4, 3 3 4 ট্রাই। কি লিখতে হবে? ট্রাই। 3 3 4 ট্রাই না, 3 3 4 ট্রাই। ফার্স্টে আমরা শাখার অবস্থান, সংখ্যা, নাম, শাখার অবস্থান লিখছি, সংখ্যা লিখছি, নামটা কি বলতো? মিথাইল। নামটা হচ্ছে কি? মিথাইল। এরপরে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? 5টা। 5টার জন্য আমরা কি লিখি? প্যান্ট। 5টার জন্য আমরা কি লিখি? প্যান্ট। এরপর এখানে স্টপ হয়ে যাও, সেখানে স্টপ হয়ে যাও। এরপর আমাকে বলো কার্যকরীমূলক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে কি বললাম 1 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি। 1 ডিগ্রিতে কাদের অবস্থান লিখতে হয়? অ্যান, ইন, আইন। এখানে কার্যকরীমূলক 1 ডিগ্রিতে কে? ইন না? তাহলে ফার্স্টে প্যান লিখছি, কার্যকরীমূলকের অবস্থান সংখ্যা না, ফার্স্টে অবস্থান লিখো। অবস্থান কয় নম্বরে? এখন কেউ যদি বলে ভাই অবস্থান 2 নম্বরে, না, অবস্থান সবসময় ক্ষুদ্রটা ধরতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে ভাইয়া। অবস্থান সবসময় ক্ষুদ্রটা নিব, 1 নম্বরে অবস্থান, কিন্তু এটা কিন্তু কয় নম্বরে? 1 নম্বরে। তাহলে প্যান্ট 1 মানে হচ্ছে তার অবস্থানটা দিচ্ছি, আর সংখ্যা তো একটাই, 2টা থাকলে আমরা ডাইন লিখতাম। একটার জন্য আমার কিছু লেখার দরকার নেই, আমি কি লিখবো? প্যান্ট 1 ইন। 3 3 4 ট্রাইমিথাইল প্যান্ট 1 ইন, অথবা প্যান্টিন 1। ঠিক আছে, প্যান্টিন 1 লিখো, সমস্যা নাই। প্যান্টিন 1 অথবা শুধু প্যান্টিন লিখলেও সমস্যা নাই, নাম্বার কাটা দিবে না। আচ্ছা, এটা গেল। এটা আরো রুলস দেওয়া যায়, কিন্তু দেরি হয়ে যাবে। প্রত্যেকটা যদি এক্সাম্পল যদি রুলস দিতে থাকে অনেক দেরি হয়ে যাবে। আরো অনেকগুলো রুলস দেওয়া যায়, ঠিক আছে, সমস্যা নেই, তোমরা বাসায় করো। মনে রাখবা হচ্ছে কি, যেখানে আমি ডাবল বন্ডটা কাছাকাছি পাচ্ছি, যেখানে আমি ডাবল বন্ড কাছাকাছি, যেদিক থেকে আমি কাছাকাছি পাচ্ছি অথবা যেদিক থেকে আমি শুরুতে পাচ্ছি, সেখান থেকে আমার হচ্ছে কি নাম্বারিংটা স্টার্ট হবে। এটা অ্যালকিনের ক্ষেত্রে। হ্যাশট্যাগ রুল 2। এখানে ডাবল বন্ড যে শিকলে উপস্থিত, অনেক কেউ বোরিং ফিল করতেছো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নামকরণ মানে হচ্ছে ভাইয়া রুলস। যেই স্যারের কাছে পড়ো না কেন তোমাকে রুলসগুলো পড়তে হবে। কোনো স্যার কখনো রুলস পড়ানো ছাড়া কখনো নামকরণ, আমি জানি না, হয়তো অনেক টিচার পড়াতে পারে, কিন্তু আমি জানি না তারা কিভাবে পড়ায়। রুলস ছাড়া আমার মনে হয় না নামকরণ ইম্পসিবল, কারণ রুলসগুলো করছে আইপ্যাড।
আইপ্যাকের সেই রুলসগুলো, স্বীকৃতিপ্রাপ্ত রুলসগুলো তোমাকে পড়তে হবে, তুমি নামকরণ পারবে না। এখানে ডাবল বন্ড যে শিকলে উপস্থিত, ডাবল বন্ড যে শিকলে উপস্থিত, ডাবল বন্ড যে শিকলে উপস্থিত সেই শিকলটাই হবে প্রধান শিকল, সেই শিকলটাই হবে প্রধান শিকল। এটা হচ্ছে হ্যাশট্যাগ কয় নাম্বার 2, সেই শিকলটাই হবে প্রধান শিকল। অর্থাৎ জিনিসটা কিরকম দেখো তো, কিরকম দেখো তো, খুবই সিম্পল না? জিনিসটা হচ্ছে এরকম, CH3 C ডাবল বন্ড, গত ক্লাসে মনে একটু করে বলছিলাম এটা, CH3 CH CH3 CH3। এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমি কাকে হচ্ছে প্রধান শিকল ধরবো। তুমি যদি বলো ভাইয়া সর্বোচ্চ কার্বন এদিকে পাচ্ছি 1 2 3 4 5, 1 2 3 4 5, সর্বোচ্চ কার্বন এখানে মাথায় ফার্স্টে সর্বোচ্চ কার্বন সেটা মাথায় রাখবা না। কখন? যখন হচ্ছে কার্যকরীমূলক থাকবে। কার্যকরীমূলক যদি একটা শিকলে যদি উপস্থিত থাকে, কার্যকরীমূলক বলতে ভাই কারা বোঝাচ্ছি, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, OH, COOH, CHO, CO এটসেট্রা, এগুলা এই ধরনের যখন কার্যকরীমূলক যখন থাকে তখন ম্যাক্সিমাম কার্বন চেইনকে ভুলে যাও, ম্যাক্সিমাম কার্বন চেইনকে ভুলে যাও। কারণ তোমাকে আমি বলেছিলাম ফার্স্ট প্রায়োরিটি কার্যকরীমূলক, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে? কার্যকরীমূলক। তাহলে এখান থেকে প্রধান শিকলের যাত্রাটা শুরু হবে। এখন তুমি কোন দিকে যাবা, এদিকে যাবা নাকি তুমি এদিকে যাবা, সেটা ডিপেন্ড করে তোমার সেকেন্ড রুলটা কি, সর্বোচ্চ কার্বন। দেখো সর্বোচ্চ কার্বন তুমি এদিকে পাচ্ছ, তাহলে এটা শাখা, এটা শাখা, বাকিটা তোমার নামকরণ করে ফেলো। এরপর আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো অনেক সময় এরকম হতে পারে CH3 CH2 CH CH ডাবল বন্ড CH2 এটাতে যদি আমরা যদি করতে যাই, আমি বললাম যে এখানে ডাবল বন্ড মানে কার্যকরীমূলক যেখানে পাচ্ছ সেটাকে অবশ্যই প্রধান শিকলে অন্তর্ভুক্ত করাতে হবে। তাহলে এখান থেকে প্রধান শিকলের যাত্রাটা শুরু হবে। এখন তুমি কোন দিকে যাবা, এদিকে তুমি কোন দিকে যাবা সেটা ডিপেন্ড করে সেকেন্ড রুলটা কি, সর্বোচ্চ কার্বন। বাম দিকে গেলে 2টা কার্বন পাচ্ছি, ডান দিকে গেলে কার্বন পাচ্ছি কয়টা, 3টা। এতটুকু ক্লিয়ার? আমার মনে হয় না এর চেয়ে সহজে নামকরণ প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় না, আমি অনেক চিন্তা করছি, এর চেয়ে সহজে নামকরণ প্রেজেন্ট করা যায় না। সবচেয়ে ইজিয়েস্ট রুল হচ্ছে এটা, 1 2 3 4 5, আর এটা হয়ে যাবে আমার কি, ব্রাঞ্চ। এখন তুমি নামকরণ করো, তোমাকে কি বলছিলাম, ডাবল বন্ড যেখানে শুরু সেখান থেকে নাম্বারিং স্টার্ট। 1, শাখাকে ভুলে যাও, অ্যালকিনের নামকরণ খুবই ইজি, শাখার কথা বিবেচনা করতে হয় না। 1 2 3 4 5 6, 4 নম্বরে হচ্ছে আমার কি, ইথাইল মূলক, 4 ইথাইল, কার্বন কয়টা, 6টা, হেক্সিন 1 অথবা হেক্স 1n। আর এটার নামকরণ আমরা সবাই পারি 1 2 3 4 5, তাহলে 2 নম্বরে একটা আসছে, কয় নম্বরে একটা পড়ছে, 4 নম্বরে, তাহলে 2 4 ডাই মিথাইল, কার্বন কয়টা, 1 2 3 4 5, পাঁচটার জন্য কি হবে, প্যান্টিন 1। ভেরি ইজিয়েস্ট, বুঝতেছো সবাই? আচ্ছা, এরপরে এখন অনেককে প্রশ্ন করতে পারে যে ভাইয়া সবসময় ডাবল বন্ড থাকবে বলে কথা আছে, যদি কার্যকরীমূলক থাকে, কার্যকরীমূলক থাকলে ভাইয়া সেম, কার্যকরীমূলক বলতে 2 ডিগ্রি বোঝাচ্ছি। কার্যকরীমূলক 2 ধরনের, একটা 1 ডিগ্রি 2 ডিগ্রি। 1 ডিগ্রিতে কারা কারা, অ্যান ইন আইন, অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। 2 ডিগ্রিতে কারা, এই 3টা ছাড়া বাকিগুলা। যেমন ধরো এই জায়গায় আছে COOH, এই জায়গায় আছে কি, COOH। তো তোমাকে আমি কি বললাম, কার্যকরীমূলককে অবশ্যই প্রধান শিকলে অন্তর্ভুক্ত করাতে হবে। এখান থেকে কার্যকরীমূলকের প্রধান শুরু, অর্থাৎ এখান থেকে প্রধান শিকলের যাত্রাটা শুরু। এরপরে 1 2 3 এভাবে যাবো, তো সেম। মানে আমি তোমাকে কি বললাম, জিনিসটা সবসময় ডাবল বন্ড থাকবে বলে কথা নাই, যে কোনো কার্যকরীমূলক থাকলে ওইখান থেকে আমাদের কি হবে, এই প্রধান শিকলের যাত্রাটা শুরু হবে। এবং এরপর আমরা দেখবো সর্বোচ্চ কার্বন কোথায় পাওয়া যাচ্ছে। সো আমাদের এটা শেষ, হ্যাশট্যাগ রুল 3, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। দেখো হ্যাশট্যাগ রুল 3, এটা আসো, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে, কি বললাম, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান, ডাবল বন্ড মানে কার্বন কার্বন ডাবল বন্ডের অবস্থান একই হয়, কি বললাম, ডাবল বন্ডের অবস্থান একই হয়, হতে পারে 2 দিক থেকে ডাবল বন্ডের অবস্থান একই হচ্ছে, 2 দিক থেকে ডাবল বন্ডের অবস্থান যদি একই হয়, কি বললাম ভাইয়া, একই হয়, তখন
তখন যে দিক থেকে তখন যে দিক থেকে অথবা যেদিকে তখন যেদিকে লিখো, তখন যেদিকে শাখা শিকল কাছাকাছি, যেদিকে শাখা শিকল কাছাকাছি বা অপেক্ষাকৃত বেশি, এক্সপ্লেন করতেছি জিনিসটা মুখস্থ না, কিভাবে হচ্ছে একটু এক্সপ্লেন করতেছি দেখো। অপেক্ষাকৃত বেশি বললাম না, কাছাকাছি বা অপেক্ষাকৃত বেশি, অপেক্ষাকৃত বেশি সেই দিক থেকে নাম্বারিং, সেদিক থেকে আমার নাম্বারিং স্টার্ট হবে, নাম্বারিং স্টার্ট হবে। কি বললাম? যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান একই হয়, তখন যেদিকে শাখা শিকল কাছাকাছি বা অপেক্ষাকৃত বেশি সেদিক থেকে নাম্বারিং স্টার্ট, নাম্বারিং শুরু। আচ্ছা, এক্সাম্পলটা একটু লিখে নিচ্ছি, দেখো এক্সাম্পলটা কিরকম হয়। খুবই ইজিয়েস্ট একটা এক্সাম্পল। কি বললাম? উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান এক হয়। আচ্ছা, এরকম করা যায় কিনা একটু দেখলাম তো, দেখি তো উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান সেম হচ্ছে কিনা, একটু দেখো তো। 1 2 3 4 5 6টা রাখলে আমার মনে হয় ডাবল বন্ডের অবস্থান সেম হবে। দেখো এখানে রাখলাম একটা 1 2 3, ডান দিক থেকে ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে? 3 নম্বরে। বাম দিক থেকে ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে? 3 নম্বরে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা শাখা বসালাম, এখানে আমি শাখা বসালাম 2টা, এখানে আমি শাখা বসালাম কয়টা? 2টা। CH3 গেল, এদিকে গেল তো দেখো C1 2 H, ঠিক আছে? হাত মিলছে না? এরপরে এই কার্বনের একটা হাত দিয়ে দাও, CH 1 2 3 4, পারফেক্টলি হয়েছে না? এখন দেখো, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান যদি একই হয়, ডাবল বন্ডের অবস্থান অর্থাৎ এখানে 1 2 3, এদিকে আসলে 1 2 3, যেটা সবচেয়ে ছোট সেটাই নিব, দুই দিক থেকে একই হচ্ছে, তাহলে এদিকেও 3 নম্বরে ডাবল বন্ড, এদিকেও 3 নম্বরে ডাবল বন্ড, তখন যেদিকে শাখা শিকল কাছাকাছি, এখন দুই দিক থেকে কিন্তু কাছাকাছি, তো কাছাকাছি হলে কি দেখবো? অপেক্ষাকৃত বেশি আছে কিনা। ডান দিক থেকে শাখা শিকল বেশি 2টা, আর বাম দিক থেকে শাখা শিকল শুধুমাত্র একটা, তাহলে আমি ডান দিক থেকে নাম্বারিং স্টার্ট করব। তাহলে আমি বলতে পারি 2 2, এরপরে এটা এটা, এখন এটা ভুলে যাও, এই জিনিসটা ভুলে যাও, 2 1 2 3 4 5 6, তাহলে আমি বলতে পারি কি 2 2 5 ট্রাই মিথাইল কার্বন কয়টা? এখানে 6টা, 6টার জন্য আমরা কি লিখতে পারি? হেক্স 3 ইন, হেক্স 3 ইন। সবাই বুঝছো? আচ্ছা, হেক্সিন 3, হেক্সিন 3 হেক্স 3 লিখতে পারো, তবে হেক্স 3 লেখাটা বেটার। ওকে, আচ্ছা, এরপরে হেক্স 3 লেখা বেটার। আচ্ছা, এরপর এটা শেষ না, এরপরে আসি হ্যাশট্যাগ রুল নাম্বার 4, হ্যাশট্যাগ রুল নাম্বার 4, অ্যালকিনের এটা লাস্ট রুল, অ্যালকিনের হচ্ছে এটা লাস্ট একটা রুল। দেখো, ডাবল বন্ড এবং যখন কার্যকরীমূলক একই শিকল উপস্থিত থাকবে, কি বললাম? ডাবল বন্ড এবং যখন কার্যকরীমূলক একসাথে উপস্থিত থাকলে, একসাথে মানে হচ্ছে একই শিকল উপস্থিত থাকলে, একসাথে উপস্থিত থাকলে, কি বললাম? একসাথে উপস্থিত থাকলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে, এখানে কার্যকরীমূলক বলতে আমি বুঝাচ্ছি, কার্যকরীমূলক বলতে বুঝাচ্ছি কি, যে 2 ডিগ্রি গুলা, যেমন ধরো COOH CHO, এরপর হচ্ছে OH, এগুলা ডাবল বন্ড এবং যখন কার্যকরীমূলক একসাথে উপস্থিত থাকলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে ওই কার্যকরীমূলক অগ্রাধিকার পাবে, ওই কার্যকরীমূলক, এটা লাস্ট ভাইয়া অ্যালকিনের, ওই কার্যকরীমূলক অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার মানে হচ্ছে সে প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা কিরকম দেখো তো, খুবই সিম্পল। সাপোজ ধরো
এরকম আছে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিএইচ, এখানে একটা ওএইচ আছে, আমি একটা ওএইচ দিলাম, এরকম দিলাম। এটা একটা নামকরণ গেল। এবার আরেকটা নামকরণ দেখাচ্ছি, সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিএইচ টু সিএইচও, এই ধরনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটু দেখো তো ভালোভাবে, ডাবল বন্ড এমন কার্যকরীমূলক উপস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি কাকে দিব? কার্যকরীমূলক, এই কার্যকরীমূলক এবং এই কার্যকরীমূলক, তখন ডাবল বন্ডটাকে ভুলে যেতে হবে। তাহলে আমাকে দেখো কোন দিক থেকে আমি নাম্বারিং এর কাছাকাছি পাচ্ছি, 1 2 3 4, 2 নম্বরে পাচ্ছি, তাহলে আমি এখানে বাম দিক থেকে আমি স্টার্ট করতে পারবো না, কারণ বাম দিক থেকে হলো ওএইচ এর নাম্বার হচ্ছে 3 নম্বরে, তাহলে এটা আমি করে ফেলতে পারবো এটা খুবই ইজি না? এখানে কোনো শাখা নাই, এই ওএইচটা কিন্তু শাখা না, এটা হচ্ছে প্রধান কার্যকরীমূলক। শাখা কারা থাকে? যখন অপ্রধান কার্যকরীমূলক থাকে, কথা বুঝছো? এটাকে কিন্তু শাখা বলা যাবে না। শাখা এবং কোনটাকে শাখা বলবো সেটা নেক্সট ক্লাস আমি এটা আলোচনা করবো, যে যখন কার্যকরীমূলক একাধিক থাকে, কার্যকরীমূলক বলতে 2 ডিগ্রি কার্যকরীমূলক যখন একাধিক থাকে, এটা কনফিউশন হওয়ার কিছু নেই, নেক্সট ক্লাসে এক্সপ্লেন করবো। দেখো এটার ক্ষেত্রে নামকরণ করতে গেলে আমরা কি ফার্স্টে কি বলবো? বিউট বলতে হবে না, কারণ শাখা যেহেতু নাই, প্রথমে আমরা ওয়ার্ড রুট বলবো। ওয়ার্ড রুট মানে কি? বিউট না? আচ্ছা বিউট বললাম। এরপরে এই ডাবল বন্ডের অবস্থান কয় নাম্বারে? 3 নম্বরে না? বিউট 3 ইন, এরপরে কত? 2 অল। জিনিসটা কি ভাইয়া মুখস্থ? এটা মুখস্থ লিখছি না, দেখো জিনিসটা কোত্থেকে আসছে। আমরা যখন নামকরণ করতে যাই, নামকরণ করতে গেলে আমরা ফার্স্টে কার কথা বলি? এখানে একটা আমি লিখি, নামকরণ করতে গেলে আমরা ফার্স্টে কার কথা বলি? ফার্স্টে আমরা বলি শাখা। ফার্স্টে কার কথা? শাখা। এরপরে আমরা কার কথা বলি? প্রথমে শাখা, শাখা যেহেতু নাই তাহলে সমস্যা নাই। শাখার পরে আমরা কার কথা বলি বলো? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কি লিখছি? ওয়ার্ড রুটে কার্বন কয়টা? 4টা না? 4টার জন্য বিউট লেখা হয়েছে, এখানে শাখা ছিল না সেজন্য লিখি নাই। এরপরে ফাংশনাল গ্রুপ মানে কার্যকরীমূলক, ফাংশনাল গ্রুপের নাম। এখন ফাংশনাল গ্রুপ কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে 1 ডিগ্রি, একটা হচ্ছে কি 2 ডিগ্রি। 1 ডিগ্রি মানে হচ্ছে অ্যান, ইন, আইন, অর্থাৎ ফার্স্টে 1 ডিগ্রির বর্ণনা দিতে হবে, যদি থাকে, না থাকলে সমস্যা নেই, না থাকলে তুমি 2 ডিগ্রি লিখে দিবা। ফার্স্টে 1 ডিগ্রির বর্ণনা দিতে হবে, এরপরে হচ্ছে আমরা 2 ডিগ্রির বর্ণনা দিব। 2 ডিগ্রি হচ্ছে OH, এরপরে 1 ডিগ্রি কে? ডাবল বন্ড। তাহলে আমি 1 ডিগ্রির বর্ণনা কিভাবে দিব? অবস্থান সংখ্যা নাম। তাহলে দেখো বিউট লিখছি, অবস্থান দিছি 3 ইন। ইন কেন? ডাবল বন্ডের কার্যকরীমূলকের নাম কি? ইন। এখানে তুমি বলতে পারবে সংখ্যা দেন না কেন, কারণ একটাই আছে, একটা থাকলে তুমি কি লিখবা? মনে লেখার দরকার নেই, দুইটা থাকলে ডাই লিখতাম। এটা গেল। এরপর 2 ডিগ্রিতে আসো। 2 ডিগ্রিতে কি বলছিলাম? অবস্থান সংখ্যা নাম। কার্যকরীমূলক কোনটা? OH। OH এর নাম কি? অল। বাট এখানে OH আছে একটা, একটার জন্য আমরা সংখ্যা দেওয়ার দরকার নেই, আমরা শুধু দিব অবস্থান 2 এবং হচ্ছে অল। অল মানে হচ্ছে তার নাম। এতটুকু ক্লিয়ার? জিনিসটা সেম এইভাবে আমরা যদি করে থাকি তাহলে এটা এইভাবে করবো। ফার্স্টে আমরা কি লিখবো? 1 2 3 4। 4 এর জন্য আমরা কি লিখবো? বিউট। আমরা ফার্স্টে কি লিখবো? বিউট। এরপরে কার্বন 4টার জন্য বিউট লিখলাম। এরপরে 1 ডিগ্রি বর্ণনা দিতে হবে। 1 ডিগ্রি মানে কি? ডাবল বন্ড। ডাবল বন্ড কয় নাম্বার আছে? 3 নম্বরে না? বিউট 3 ইন, বিউট 3 ইন। এরপরে CH এর কার্যকরীমূলকের নাম কি? L। এটা কয় নম্বরে আছে? 1 নম্বরে, 1L। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নাম্বারিং কোথা থেকে স্টার্ট করছিলেন? নাম্বারিং হচ্ছে এখান থেকে 1 2 3। কেন নাম্বারিং এখান থেকে? কারণ তোমাকে বলছিলাম যখন হচ্ছে কার্যকরীমূলক থাকবে, ডাবল বন্ড আর যখন কার্যকরীমূলক থাকবে তখন প্রায়োরিটি পাবে কে? কার্যকরীমূলক। ক্লিয়ার? কে বললো বিউট 3 ইন 1 অন? আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো দেখি, এতটুকু বোঝানো যা বুঝালাম সবকিছু বোঝা গেছে কিনা, সবকিছু বোঝা গেছে কিনা, তাহলেই একটু আগানো যাবে। সবাই বুঝে গেছে? হ্যাঁ 170 কমতেছে আর কি বারবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাসনিম রহমান রিমু, তোমার নিউরন গলে যাচ্ছে, তুমি কতক্ষণ মরে যাচ্ছ, এভাবে করলে তো হবে না। জৈব রসায়ন জিনিসটাকে একটু ফিল করতে হবে, তো ফিল করা যাচ্ছে না? নিউরন গলে যাচ্ছে, এই যাচ্ছে, আরে মা। আচ্ছা দেখো কোনটা বুঝো নাই ভাই? এটা বুঝি নাই, এই জিনিসটা বুঝো নাই। এটা সেমই তো, তুমি না বুঝলে হয়তো তুমি কোন একটা ক্লাস মিস দিচ্ছ, যারা হয়তো এই জিনিসটা বুঝতেছো না। কারণ এগুলো আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম, ফার্স্ট ক্লাসে না সরি সেকেন্ড ক্লাসে। নামকরণ আমরা যখন করি তখন আমাদেরকে ফার্স্টে শাখা, ওয়ার্ড রুট, ফাংশনাল গ্রুপ, শাখা, ওয়ার্ড রুট, ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে নামকরণের স্ট্রাকচার আইএফএফ পদ্ধতিতে। ফাংশনাল গ্রুপ মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি। 1 ডিগ্রি মানে অ্যান, ইন, আইন, সিরিয়ালি আসতে হবে। তুমি যদি বলো ভাইয়া আমি ফার্স্টে অল এর অবস্থানটা লিখলে, না হবে না,
আইপেক বলতেছে যে না ফার্স্টে আইপেক বলতেছে কি ফার্স্টে তুমি 1 ডিগ্রি বর্ণনা দিবা অর্থাৎ 3 ইন, এরপরে তুমি 2 ডিগ্রি বর্ণনা দিবা যেটা হচ্ছে 2 অল। এটাই ছিল হচ্ছে আমার কি পড়া, ঠিক আছে। আচ্ছা এরপরে আচ্ছা তাহলে শেষ, এরপরে আসি অ্যালকাইনে। দেখো অ্যালকাইনেরটা এখন তোমরা হয়তো বলবা যে ভাই আবার রুলস পড়তে হবে, কিছুই নাই অ্যালকাইনে, কিছুই নাই। অ্যালকাইনটা সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে, দ্রুত শেষ হয়ে যাবে। অ্যালকাইনে তেমন একটা কিছু নাই, তবে কিছু নাই বললে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা দেখো ইয়েস ভাইয়া ক্লিয়ার, ডাবল বোন আর ট্রিপল বোন থাকলে, মাইশা তাসনিম যে প্রশ্নটা করতেছো ডাবল বোন আর ট্রিপল বোন থাকলে একটু পরে আসতেছে সেটা। স্যার জটিল প্রতিস্থাপকটা বুঝি নাই, জটিল প্রতিস্থাপক বুঝো নাই, জটিল প্রতিস্থাপকের ক্লাস দিলে বুঝবা। এরপরে আর কারো কোনো সমস্যা আছে? ইয়েস ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। শিপন চৌধুরী বলছে বুঝছি, সাফওয়ান বুঝছি, ওকে বুঝছি। হিসামও ক্লাসটা দেখতেছে, আচ্ছা হিসাম ইদ্রিজ, আতিকুল আবির সবাই দেখতেছে ক্লাসটা, জাহান অনু। হ্যাঁ শুধু তাসনিমকে আমি মনে হয় বোঝাতে পারলাম না, শুধু 1%। আচ্ছা 1%। এরপরে আর কেউ আছে? ভাইয়া অ্যালকিন 3 রিপিট প্লিজ। ফার্স্ট ক্লাসটার ভিডিও কি আছে? হ্যাঁ একজন বলতেছে ফার্স্ট ক্লাসের ভিডিও সে দেখে নাই, সে মেবি নিউ। এরপরে ফাংশনাল গ্রুপের কার্বনটা কাউন্ট করবো নাম্বারিংয়ে। ফাংশনাল গ্রুপের কার্বন, হ্যাঁ মেহবিন জান্নাত, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো লাগে। ও বলতেছে যে এই কার্যকরী মূলকের যে কার্বনটা আছে সেটা কি ভাইয়া কাউন্ট করব? সেটাও কাউন্ট করতে হবে। এই জিনিসটা হ্যাঁ এটা আমি হয়তো তোমাদেরকে বলি নাই, মনে করে দিচ্ছে ভালো হয়েছে। CH2 সাপোজ ধরে এটা এই কার্বনযুক্ত কার্যকরী মূলক যেটা থাকবে সেটাকে কাউন্ট করতে হবে 1 2 3। বাট কার্বনযুক্ত কার্যকরী মূলক যদি না থাকে, সাপোজ ধরো OH আছে, তাহলে সেটা কাউন্ট করার দরকার নাই, কারণ OH এ তো কার্বন নাই, বুঝছো? আচ্ছা এরপরে প্রথম ক্লাসটা কোথায় পাবো এগুলো ভাইয়া পরে। প্রথম ক্লাসটা আমি তোমাদেরকে সবাইকে দিব, যারা যারা এটা আসলে আমি দেখবো আগে কতজন ক্লাসটা করে নাই, কারণ এখানে অনেকজনের ফাঁকিবাজ আছে, ফাঁকিবাজদেরকে আমি দিব না। যারা নিউ এবং যারা আসলে সমস্যা ছিল ওদেরকে দেওয়া হবে। এরপরে আর কারো কোনো সমস্যা আছে? অ্যালকিনের 4 নম্বর নিয়মে কার্যকরী মূলকের সক্রিয়তা চার্টের কি কোনো সম্পর্ক আছে? অ্যালকিনের 4 নম্বর নিয়মে, অ্যালকিনের 4 নম্বরটা ছিল ডাবল বন্ড এবং কার্যকরী মূলক থাকলে অবশ্যই সম্পর্ক আছে। উপরে কি ছিল মনে আছে? COOH ছিল, এরপরে নিচে কি ছিল? এসিটাইমার এসিটাইমার এগুলো বাদ দাও, নিচে কি ছিল? CHO ছিল, এরপরে কি ছিল? CO ছিল, এরপরে কি ছিল? OH ছিল, এরপরে কি ছিল? অ্যালকিন অ্যালকাইন। অবশ্যই সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে, তবে সম্পর্ক নাই যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে, কারণ তারা হচ্ছে ভাই ভাই, তাদের মধ্যে কোনো প্রায়োরিটি থাকে না। হ্যাঁ এটা আপনার রাসিফের প্রশ্ন ছিল, অবশ্যই সম্পর্ক আছে। এরপরে আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বুঝতেছি, প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া 3 ইন কিভাবে হয়েছে? কোথায় 3 ইন হলো? 3 ইন কিভাবে হলো? 3 ইন মনে হয় তুমি এটার কথা বলতেছো, এটার কথা। CHO এ দেখো 2 1 2 3 3 নম্বরে ডাবল বন্ডের অবস্থান না? এটাকে প্রশ্নটা করছে কে করছে এটা? হ্যাঁ তানহা। এই প্রশ্নটা হচ্ছে 3 নম্বরে ডাবল বন্ড ছিল না, সেজন্য 3 ইন। 3 নম্বরে ডাবল বন্ড সেজন্য 3 ইন। এখানে তুমি যদি প্রশ্ন করে ভাইয়া 4 ইন লিখলে সমস্যা কি? 4 ইন লিখলে 0 পাবা, কারণ যেটা ক্ষুদ্র, কারণ আইপেকে সবসময় দেখছো না লোয়েস্টটাকে আমরা প্রাধান্য দিই, যেটা সবচেয়ে ক্ষুদ্র সেটাই দিব। এরপরে আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই বুঝছি, থ্যাংকস স্যার। আচ্ছা থ্যাংকস, ওকে। ক্লাসগুলো না করলে তো এই ক্লাসগুলো বুঝবো না। হ্যাঁ আচ্ছা পপি বলতেছে ক্লাস, হ্যাঁ আগের ক্লাসগুলো করতে হবে। আচ্ছা কারো কোনো সমস্যা নাই? হ্যাঁ ওকে আচ্ছা এখন আসি তাহলে আমরা একটু মাঝে মাঝে এইভাবে কমেন্ট আসলে চেক করব যে আসলে তোমাদের কিভাবে রেসপন্সটা বুঝতেছো। এরপর আমরা আসি দেখো, এরপর আমরা আসি অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেনের 1 #1 1টা হচ্ছে যে এটা তোমরা নিজে লিখে রাখিও, স্পেস দিয়েও লিখে রাখিও, খুবই সিম্পল। সবগুলো রুলস প্রায় অ্যালকিনের মতো, কিন্তু ইনের স্থলে শুধু আইন বসে যাবে। প্রায় বলছি এখানে, আবার সবগুলো বলতে একদম সব না, প্রায় বলছি, প্রায় সবগুলো রুলস প্রায় অ্যালকিনের মতো। অ্যালকিন মানে হচ্ছে এই অ্যালকিন যেটা একটু আগে পড়াইছিলাম না, সবগুলো রুলস প্রায় অ্যালকিনের মতো, কিন্তু জাস্ট ইনের স্থলে, মানে অ্যালকিনে আমরা ইন বসাতাম আর এখানে বসে দিব আইন। কথা বুঝছো? এতটুকুই। এরপরে #রুল নাম্বার 2 তে দেখি,
এটা এটা আমি জাস্ট আমি তোমাদেরকে বললাম আর কি, এটা আসলে রুলসের মধ্যে পড়েও না, তবে তোমাদেরকে জানাই দিলাম। এবার হ্যাশট্যাগ টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে একজন প্রশ্ন করেছিল না ভাইয়া ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে থাকলে কি হবে, এই জিনিসটা আসলে সবাইকে একটু দেখা উচিত। আমি যেটা মনে করি এই রুলসটা আমি তোমাকে এখন যেটা দেখাবো, এইচএসসিতে আমি যতটুকু জানি 90% স্টুডেন্টের সমস্যা। তাদেরকে যদি আস্ক করো যেই কলেজের হয় না কেন, শুরুতে তারা এটা যে কলেজ মানে আতেল হলো সে একটু কনফিউশনে পড়বে। এই রুলসটা হ্যাশট্যাগ রুল নাম্বার 2 ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে আজকে অনেকজনের ক্লাসটা করতেছে না। সেটা কি, যখন যখন প্রধান শিকলে ডাবল বন্ড, এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন প্রধান শিকলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যখন প্রধান শিকলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে উপস্থিত থাকলে, অর্থাৎ এরকম হয় না যে ডাবল বন্ড ট্রিপল বন্ড একসাথে উপস্থিত আছে, তাহলে একসাথে উপস্থিত থাকলে নাম্বারিং শুরু হবে কি বললাম, নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিকে ডাবল বন্ড, সবাই একটু লিখে রাখো এটা, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের অবস্থান ক্ষুদ্রতর হবে। একদম সিম্পল একটা রুলস। আমি অনেক জায়গায় দেখছি যে রুলসটাকে ওরা বানিয়ে কিভাবে বড় করে 3, 4, 5টা রুলস বানায় ফেলছে শুধু অ্যালকিন এবং অ্যালকিনের ডাবল বন্ড থাকা নিয়ে। আই সোয়ার একটা রুলস দিয়ে হয়ে যাবে। আরেকটা রুলস আছে সেটা একটু পরে বলে দিচ্ছি। যখন প্রধান শৃঙ্খলা ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে উপস্থিত থাকলে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিকে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থান ক্ষুদ্রতর হবে। একটাই রুলস। প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি টাই হয়ে যায়, তোমাদের মাথার মধ্যে প্রশ্ন থাকে যদি টাই হয়ে যায়, লিখে রাখো যদি টাই হয়ে যায়, কি বললাম, যদি টাই হয়ে যায়, টাই হলে কি দেখো, টাই হলে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, শেষ। বুঝছো সবাই? যদি টাই হলে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, বুঝছো? যদি প্রধান শিকলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একসাথে উপস্থিত থাকলে নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যেদিকে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থান ক্ষুদ্রতর হবে। যদি টাই হয়ে যায় ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। বুঝছো সবাই? আচ্ছা দেখো তাহলে মুছে দিচ্ছি এটা, কারণ আমাকে এক্সাম্পল দেখাতে হবে। আমি উপরেরটা মুছতেছি, তোমরা আস্তে আস্তে লিখো। আচ্ছা দেখো কি বললাম, এক্সাম্পলটা দেখো, CH3 CH ডাবল বন্ড CH2 দিলাম, একটু বড় করতেছি। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন দিক থেকে নাম্বারিং করব? এখানে তো কোনো প্যারা নাই, মানে শাখা টাকা তো কিছু নাই, কোনো ঝামেলা নাই। কোন দিক থেকে নাম্বারিং করবো? তাহলে আমি কি বললাম, ওই দিক থেকে তুমি নাম্বারিং করবা যেদিকে তুমি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যে কোনো একটা হতে পারে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, এমন কোনো ফিক্স নাই। ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের অবস্থান ক্ষুদ্রতর হবে, আর যদি টাই হয়ে যায় তখন ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। অর্থাৎ দেখো এদিক থেকে যদি আমি নাম্বারিং যদি করি, তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার ডাবল বন্ডের অবস্থানটা কয় নাম্বারে? ডাবল বন্ডের অবস্থানটা 1, 2 নাম্বারে। আর এখান থেকে যদি আমি কাউন্ট করি, তাহলে ট্রিপল বন্ডের অবস্থান 1, 2, 3। তাহলে আমি তোমাকে বললাম কোনটাকে প্রায়োরিটি দিবা, যেখানে ক্ষুদ্রতর হচ্ছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমরা একটু করে দেখি। তাহলে নামকরণ করতে গেলে ফার্স্টে কি করতে হয়? তাহলে একটা জিনিস শিওর যে আমরা নাম্বারিং করতে স্টার্ট করবো এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এতটুকু ক্লিয়ার? খুবই সিম্পল না?
এখন তুমি ওয়ার্ড রোডে কার্বন কয়টা? 8টা। 8টার জন্য তুমি ফার্স্টে লিখবা অক্ট। অক্ট লিখছো, লেখার পরে কি বললাম 1 ডিগ্রি, এখানে সবগুলো 1 ডিগ্রি কার্যকরীমূলক। 1 ডিগ্রি কার্যকরীমূলকের মধ্যে ফার্স্টে আছে অ্যান, এরপর আছে ইন, সবগুলো সিরিয়ালি, এরপর হচ্ছে আইন, অ্যান ইন আইন, অ্যালফাবেটিক্যালি লিখতে হবে। ফার্স্টে ইনের বর্ণনা দিব, ফার্স্টে কার বর্ণনা ইন। ইন কয় নাম্বার আছে বলো? 3 নাম্বারে না নাকি 2 নাম্বারে? এখানে ধরা খেয়ে যাবা 2 নাম্বারে। অক্ট টু ইন, অক্ট টু ইন। ট্রিপল বন্ড কয় নাম্বারে? 5 নাম্বারে। 5 আইন। কেউ যদি বলে ভাইয়া ট্রিপল বন্ড 6 নাম্বারে, ডাবল বন্ড 3 নাম্বারে, সে 0 পাবে। অক্ট টু ইন 5 আইন। কত ইজি ছিল এটা, কিছু ছিল। এখন যদি টাই হয়ে যায়, যদি কি বললাম, যদি টাই হয়ে যায়, যদি টাই হয়ে যায়, কি বললাম, টাই হয়ে গেলে, টাইটা দেখো তো ভাইয়া কিভাবে হচ্ছে। CH3 একটু মেক করা যায় কিভাবে দেখো তো। ডাবল বন্ড কয় নাম্বার আছে এখানে? 1 2 না? আমরা একটা চালাকি করে আমরা একটা কাজ করতে পারি, ট্রিপল বন্ডটাকে আমরা 2 নাম্বারে বসাই দিই। দেখো 1 2 3 4 5 6 7, এরপরে 1 2 3 4 5 6 7। আমি বাম দিক থেকে করলে আমি ডাবল বন্ডের অবস্থান পাচ্ছি 2 নম্বরে, আবার আমি ডান দিক থেকে করলে ট্রিপল বন্ডের অবস্থান পাচ্ছি 2 নম্বরে। তার মানে টাই হয়ে গেছে। আমি তোমাকে বললাম রুলসের মধ্যে যেটা ক্ষুদ্র, দুই দিক থেকে কোনটা ক্ষুদ্র পাচ্ছ সেটাকে তুমি কি, সেখান থেকে তুমি নাম্বারিংটা স্টার্ট করবা। বা দেখা যাচ্ছে দুই দিক থেকে সেম পাচ্ছি, তো টাই হলে কে প্রাধান্য পাবে? ডাবল বন্ড। টাই হলে কে প্রাধান্য পাবে? ডাবল বন্ড। অর্থাৎ তোমাকে মাত্র 2টা রুলস দিয়ে এখন আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যতগুলো রুলস আছে তুমি এখন পিএইচডির বই বের করো, অনার্সের বই বের করো, যেখান থেকে তুমি নামকরণ করো না কেন, এই 2টা রুলস দিয়ে তোমার সবগুলো নামকরণ হয়ে যাবে। আই সোয়ার সবগুলো হয়ে যাবে শুধুমাত্র এই 2টা রুলস দিয়ে। দেখো এরপর এখন তুমি যদি নামকরণ করতে গেলে সব আগের মতো, ফার্স্ট আমরা হ্যাট লিখবো। হ্যাট 2 নম্বরে ডাবল বন্ড আছে, হ্যাট টু ইন। 5 নম্বরে আছে 5 আইন। এরপরে এই তো একজন ধরা হয়ে গেছে, কে বললো এটা? মাহিমিন জান্নাত বলছে হ্যাট 5 আইন টু ইন। একটু আগে কি বললাম? 1 ডিগ্রি বলছিলাম না? 1 ডিগ্রি কার্যকরীমূলক কারা? অ্যান ইন আইন। সিরিয়ালি আসতে হবে। অ্যান নাই, বাদ দাও। অ্যান নিয়ে আসলে আমাদেরকে মাথা ব্যথা করতে হয় না, আমাদের মাথা ব্যথা করতে হয় ইন এবং আইন। ইন এবং কি আইন, কারণ এখানে অ্যান সব জায়গায় আছে। এটাও অ্যান, এটা অ্যান। অ্যানটাকে আমাকে কি আলাদাভাবে অবস্থান দেখাতে হয় না। আগে বলছিলাম অ্যালকেনের অবস্থান দেখাতে হয় না। এখানে ইন এবং আইন, তো ফার্স্টে কোনটা আগে দিব? প্রায়োরিটি পাবে অ্যালফাবেট ই। এই যেমন ধরো এটা কার ভুল হয়েছিল? মেহবিন জান্নাত তোমারটা ভুল হয়েছে। হ্যাভ 5 ইন বলা যাবে না, হ্যাভ 2 ইন 5 আইন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি, এখন কি গেল এখন তাহলে? এটা গেল হ্যাশট্যাগ রুল নাম্বার 3 না? এখন আসি, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল এবং ট্রিপল বন্ড একই প্রান্তে অবস্থান করলে, কি বললাম? যদি ডাবল বন্ড, মানে বই ধরতে হবে না যে এইভাবে পড়াচ্ছি, কথা বুঝছো? মানে বই ধরতে হবে না। যে কোনো চ্যাপ্টার যখন আমি পড়াই একটা স্টুডেন্টকে বই টাচ করতে হয় না, কারণ বইয়ের সব কিছু তাকে বলে। এখন কথা হচ্ছে বই টাচ তো অবশ্যই করতে হয়, কারণ তোমাকে একটু বই না পড়লে ধরো তুমি স্যার কি পড়াচ্ছে জিনিসটা ফিল করতে পারবে না, যে স্যার আসলে কি সঠিক পড়াচ্ছে কিনা, বা স্যার হচ্ছে এই নিয়মটা আসলে এখানে দেখাচ্ছে কিনা। মানে বইয়ের সাথে একটু কম্পেয়ার করে দেখলে ভালো জিনিসটা তখন ফিল পাওয়া যায়। তো বইটাকে অবশ্যই সাথে রাখবা, তবে স্যারের লেকচারগুলোকে সুন্দরভাবে নোট করে রাখলে এটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। সেজন্য নোটের কথাটা বারবার বলি। দেখো যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড প্রধান শিকলের একই প্রান্তে অবস্থান করলে, অথবা প্রধান শিকলের দুই প্রান্তে, যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড প্রধান শিকলের দুই প্রান্তে অবস্থান করলে, দুই প্রান্তে মানে হচ্ছে প্রান্তিক অবস্থান করলে, প্রধান শিকলে প্রান্তিকভাবে, সবচেয়ে বেস্ট এটা লিখলে প্রান্তিকভাবে অবস্থান করলে, প্রান্তিক মানে বুঝছো কোনাকুনি, প্রান্তিকভাবে অবস্থান করলে, কি বললাম? যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড প্রধান শিকলের প্রান্তিকভাবে অবস্থান করলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি পাবে কে? নাম্বারিং এর ক্ষেত্রে
নাম্বারিং এর ক্ষেত্রে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। গতকাল আমাকে অনেকজনে বলছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স নিয়ে, তাদের কি এখনো কি কোনো কনফিউশন আছে? একটু জানাও তো দেখি আমাকে। যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড প্রধান শিকলে প্রান্তিকভাবে অবস্থান করলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। প্রান্তিকভাবে বুঝাতে পারছি? প্রান্তিকভাবে বলতে কি দেখো তো, CH3 সরি CH ডাবল বন্ড দিছি CH, এরপরে CH, এরপরে C ট্রিপল বন্ড দিয়ে CH, প্রান্তিকভাবে অবস্থান করছে না? প্রান্তিকভাবে যদি অবস্থান করে, প্রান্তিক মানে হচ্ছে কি মানে শেষ প্রান্তে, ডাবল বন্ড এই প্রান্তে, ট্রিপল বন্ড এই প্রান্তে, প্রান্তে প্রান্তে যদি অবস্থান করে তখন প্রায়োরিটি কে পাবে? নাম্বারিং এর ক্ষেত্রে মাস ডাবল বন্ড, চোখ বন্ধ করে ডাবল বন্ড, তখন অন্য কোনো কিছু হিসাব করতে হবে না। তাহলে 1 2 3 4 5। এখন আসি, আমরা বলতে পারি প্যান্ট, ফার্স্টে ডাবল বন্ডের অবস্থান দেখাবো। আচ্ছা এখানে একজন প্রশ্ন করেছিল, কে? মেহেবি জান্নাত, হ্যাঁ ও আবার প্রশ্ন করছে স্যার ডাবল বন্ড প্রায়োরিটি পাইলে ওকে শেষে লিখতে হবে না? তুমি আচ্ছা তুমি আরে বুঝতেছি তোমার সমস্যা কোথায়। তুমি বলতেছো ভাইয়া আপনি সক্রেটিস সিরিজে ডাবল বন্ড উপরে দিচ্ছেন, ট্রিপল বন্ড নিচে, বাট আমি তোমাদেরকে ওইটা বলে দিছি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হচ্ছে ভাই ভাই, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হচ্ছে কি ভাই ভাই, তাদের মধ্যে কোনো প্রায়োরিটি নেই। কিন্তু প্রায়োরিটি বলতে আমি যখন লেখার সময় যখন আগে লিখি, কেন? কারণ অ্যালফাবেটিক্যালি সেটাকে আমাকেই প্রায়োরিটি দিতে হয়, জিনিসটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি। সক্রেটিস সিরিজে তাদের কোনো প্রায়োরিটি নেই। তুমি বলতেছো ভাইয়া আপনি ইন আগে লিখলেন কেন আইনের আগে? কারণ অ্যালফাবেটিক্যালি কি আগে, ই আগে নাকি ওয়াই আগে? অবশ্যই ই আগে, সেটা আমি ইটা আগে লিখলাম। এখন তুমি যদি বলো যে ভাইয়া সক্রেটিস সিরিজে এরকম দেওয়া আছে, দুইটাই তো সেম, তাহলে আমি ইচ্ছা মতো লিখলে সমস্যা কি? ইচ্ছা মতো ওভাবে লেখা যাবে না, কারণ জিনিসটা হচ্ছে সক্রেটিস সিরিজে বোঝাচ্ছি, জিনিসটা আমি তোমাকে বেসিক্যালি বুঝাইছি নাম্বারিং এর জন্য, যে তুমি নাম্বারিংটা কিভাবে করবা। সক্রেটিস সিরিজ ছিল নাম্বারিং এর জন্য, যে তুমি কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবা, কোন দিক থেকে তুমি মূলকটাকে প্রাধান্য দিবা, এটা ছিল হচ্ছে মূল কথা। ওকে, এখন তাহলে দেখো প্যান্ট লিখলি না, প্যান্ট লেখার পর আমরা এখানে ডাবল বন্ডের অবস্থান একটা 1 নম্বরে, একটা কয় নম্বরে? 4 নম্বরে। তাহলে প্যান্ট 1 ইন, এরপর আরেকটা হচ্ছে কি 4 আইন। হ্যাশট্যাগ রুল নাম্বার 4, যদি ট্রিপল বন্ড এবং কার্যকরীমূলক, যদি ট্রিপল বন্ড এবং কার্যকরীমূলক একসাথে উপস্থিত থাকলে, কার্যকরীমূলক একসাথে উপস্থিত থাকলে তখন প্রায়োরিটি পাবে, তখন অগ্রাধিকার পাবে। তখন নাম্বারিং এর ক্ষেত্রে লিখো, তখন নাম্বারিং এর ক্ষেত্রে কার্যকরীমূলক, মানে আমি লিখে রাখছি FG, ফাংশনাল গ্রুপ অগ্রাধিকার পাবে। অর্থাৎ অ্যালকিনের মতো, অ্যালকিনে যখন ডাবল বন্ড এবং কার্যকরীমূলক যখন ছিল তখন অগ্রাধিকার কে পেত? ফাংশনাল গ্রুপ। ঠিক কিভাবে ট্রিপল বন্ড এবং এখানে থাকলে ফাংশনাল গ্রুপটাই অগ্রাধিকার পাবে। অর্থাৎ আমি এইভাবে শর্টকাটে লিখে রাখতে পারি। শর্টকাটে আমি কি লিখতে পারি? দেখো এখানে শর্টকাটে আমরা কি লিখতে পারি দেখো তো, ট্রিপল বন্ড দিছি না, এখানে ট্রিপল বন্ড দিছি, এরপর আমরা এখানে দিতে পারি CO OH COOH এটসেট্রা শেষ। এতটুকু ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আসলে মূলত এগুলো ছিল, এগুলো হচ্ছে আমরা অ্যালকিন এবং অ্যালকেনের নামকরণ। এটা #4 ছিল। অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে সেম, ডাবল বন্ড এবং কার্যকরীমূলক যখন উপস্থিত থাকে তখন আমরা প্রায়োরিটি কাকে দিই? কার্যকরীমূলক। ট্রিপল বন্ড থাকলে কোন প্রায়োরিটি কাকে দিব? কার্যকরীমূলক। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যখন কার্যকরীমূলক থাকবে, মানে একাধিক কার্যকরীমূলক বা হচ্ছে কার্যকরীমূলক থাকলে তখন সেভাবে নাম্বারিং কিভাবে করবো। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড এগুলোর নামকরণ আমরা করব, এবং লাস্টে গিয়ে আমরা একটু জটিল প্রতিস্থাপকটা একটু দেখাই দিব। বাস শেষ, আমাদের নামকরণ এখানে শেষ। আর শনিবারে আমাদের সমানতা শুরু হবে। আর হচ্ছে এরপরে কারো কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। সো আজকে পড়া ছিল এগুলাই, অ্যালকেন, অ্যালকিন এবং হচ্ছে কি অ্যালকেনের নামকরণ। ইনশাল্লাহ আগামী ক্লাসের সেম টাইমে 5টা 15-তে আমরা হচ্ছে কি করব, আমরা নামকরণটা ইনশাল্লাহ শেষ করে দিব।
আর এরপরে দিয়ে আমাদের একটা কার্যক্রম থাকবে, সেটা আমি তোমাদেরকে গ্রুপে আলাদাভাবে জানাবো, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সবাই একটু লাইভ ক্লাসে সরাসরি অংশগ্রহণ করার চেষ্টা করো, কারণ জিনিসটা একসময় এমন দিন আসবে যে ক্লাস এখন শেষ হচ্ছে 30 মিনিট পরে ক্লাস ডিলিট, এরকমও দিন আসতে পারে। সো জিনিসটা ডিপেন্ড করে সব তোমাদের রেসপন্সের উপরে। সো আমি সদয় হতে সময় লাগে না, নির্দয় হতে সময় লাগে না, জিনিসটা হচ্ছে বারবার বলতেছি তোমাদের রেসপন্সটা কীরকম, আমি তোমাদের রেসপন্স দেখবো। পাবলিক গ্রুপ থেকে প্রাইভেট গ্রুপ করতে বেশিক্ষণ সময় লাগে না, কথা বুঝছো? ভালোভাবে পড়ো, লাইভ ক্লাসে একটু অংশগ্রহণ করার থাকার চেষ্টা করো। হ্যাঁ, প্রবলেম থাকলে সেটা অন্য কথা, প্রবলেম থাকলে সেটা অন্য কথা, সেটা না। যদি এটা মনে করো যে রেকর্ডের পার্সেন্ট তো অনেক অনেক ঘন্টা থাকতেছে, আমি একটু পরে দেখে নিব, এটা করবা না। লাইভ ক্লাসে থাকার চেষ্টা করো এবং এইভাবেই আমরা ক্লাসগুলো করবো। সো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।